শুরু করব না। আসসালামু আলাইকুম, বিব্রেন নার্সিং স্কুলে তোমাদেরকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমার হচ্ছে মানে ফাইনাল যে রিভিশন ক্লাসগুলো হচ্ছে ওগুলো সেকেন্ড ক্লাস। তো আমরা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আগের যে ক্লাসটা ছিল ওটাতে হচ্ছে আমরা মানে এসবিএ মানে সিঙ্গেল বেসড আনসারগুলো হচ্ছে মানে আমরা সলভ করেছিলাম, বাট হচ্ছে আজকে আমরা হচ্ছে সলভ করব হচ্ছে আমাদের এমসিকিউগুলোর মধ্যে থেকে আমাদেরকে ট্রু এবং ফলস হচ্ছে বেছে নেওয়া লাগে। তো এই জন্য হচ্ছে আমরা আজকে চেষ্টা করবো যে হচ্ছে এমসিকিউগুলো সলভ করার জন্য দেখি আসলে। হ্যাঁ, তাহলে হচ্ছে সবাই কেমন আছো? আশা করি মানে সবাই ভালো আছো। তো আজকের হচ্ছে ক্লাসটা আমরা শুরু করলাম। হ্যাঁ, যদি কারো কোনো কিছু লেখার থাকে লিখতে পারো, তোমরা আছো? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করলাম। হ্যাঁ, আচ্ছা এখানে হচ্ছে মানে সে দেখো তোমাদের যে হচ্ছে আমাদের যে ক্লাস যেটা ক্লাসের মধ্যে হচ্ছে বলা আছে যে হচ্ছে প্রথম যে কোশ্চেনটা আমাদের এমসিকিউ এটা হচ্ছে মেমব্রেন ট্রান্সপোর্ট, তাই না? তাহলে হচ্ছে মেমব্রেন ট্রান্সপোর্টের জন্য হচ্ছে আমাদের যে কন্টেন্টগুলো আছে এগুলো জানার জন্য আমাদেরকে প্রথমেই জানা লাগবে যে আসলে মেমব্রেন ট্রান্সপোর্ট বলতে আমরা মানে কি বুঝি। তাহলে আমাদের যে প্রসেসগুলো আছে মানে একটা হচ্ছে অ্যাক্টিভ প্রসেস আছে আর একটা হচ্ছে প্যাসিভ প্রসেস আছে, তাই না? তো অ্যাক্টিভ প্রসেসের মধ্যে কি ছিল? প্রাইমারি ছিল আর একটা হচ্ছে সেকেন্ডারি ছিল। আর প্যাসিভ প্রসেসের মধ্যে কি ছিল? প্যাসিভ প্রসেসের মধ্যে হচ্ছে ডিফিউশন ছিল আর হচ্ছে অসমোসিস ছিল। তাহলে কোশ্চেনগুলো আমি যখন নাকি সলভ করব তো প্রত্যেকটা কোশ্চেনের এগেইনস্টে আমি হচ্ছে তোমাদেরকে এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করব। তো ওই এক্সপ্লেনেশনগুলোই মানে তোমাদের মেইনলি কাজে লাগবে এবং কোশ্চেন যেটা আছে ওই কোশ্চেন যে একদম অ্যাকুরেট ভাবে ওইটা আসবে ওটা কিন্তু না। হ্যাঁ, মানে কোশ্চেনের একটু স্ট্রিমগুলো যেগুলো আছে এগুলো একটু মানে চেঞ্জ করে আসতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে সবাই আশা করি খেয়াল রাখবা। ওয়ালাইকুম সালাম। তাহলে হচ্ছে আমরা ক্লাসটা হচ্ছে শুরু করলাম। হ্যাঁ, তাহলে এর মধ্যে কি হচ্ছে মেমব্রেন ট্রান্সপোর্টের মধ্যে দেখো অলওয়েজ রিকোয়ার্ড এটিপি। হ্যাঁ, তো অলওয়েজ রিকোয়ার্ড এটিপি যদি হচ্ছে আমি প্রথমে বলে নিছি। হ্যাঁ, মেমব্রেন ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি আছে? আমরা যদি এটা পড়ি তাহলে হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তো এটা আগে আমরা হচ্ছে পড়ে নেই। একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। হ্যাঁ, আর একটা হচ্ছে আমাদের কি প্যাসিভ আছে, প্যাসিভ। ঠিক আছে, তাহলে হচ্ছে অ্যাক্টিভের মধ্যে হচ্ছে আবার আমরা দুই ভাগে ভাগ করি, তাই না? একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। আর প্যাসিভের মধ্যে হচ্ছে মানে অসমোসিস আর হচ্ছে ডিফিউশন। এগুলো হচ্ছে মোটা দাগে আমাদের একটা ক্লাসিফিকেশন, তাই না? ট্রান্সপোর্ট মেমব্রেন ট্রান্সপোর্টের ক্লাসিফিকেশন। এখন প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সেকেন্ডারি অ্যাক্টিভের মধ্যে হচ্ছে আবার আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে মানে কো ট্রান্সপোর্ট আর হচ্ছে কাউন্টার। কো ট্রান্সপোর্ট আর একটা হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট। তো সবাই আশা করি যে ক্লাসিফিকেশনটা জানো। হ্যাঁ, তো এখন হচ্ছে কো ট্রান্সপোর্ট আর হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট আর একটা হচ্ছে প্যাসিভ। এখানে কোশ্চেনে আমাদের কি বলছে যে অলওয়েজ রিকোয়ার্ড এটিপি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের কিন্তু সব সময় হচ্ছে এটিপি লাগবে না। কারণ কি অলওয়েজ রিকোয়ার্ড এটিপি এখানে বলছে, তাহলে সব সময় কি আমাদের এটিপি লাগবে? যেমন অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের এনার্জির দরকার আছে আর হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে কিন্তু আমাদের মানে এনার্জির দরকার নাই। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের কাটা যাবে, ফলস হবে। মুভমেন্ট অকার্স ইন ওয়ান ডিরেকশন। হ্যাঁ, মানে এখানে হচ্ছে বলছে কি মুভমেন্ট অকার্স ইন ওয়ান ডিরেকশন। এটা একটু খেয়াল করে দেখো যে মুভমেন্ট যখন নাকি বলছে আমাদের হচ্ছে কি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে মেইনলি হচ্ছে ইউনিডিরেকশনাল। হ্যাঁ, আর যদি হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা অসমোসিসের মানে কথা চিন্তা করি তাহলে কিন্তু এটা হচ্ছে ইউনিডিরেকশনাল না, তাই না? তাহলে হচ্ছে এখন আমাদের তাহলে খেয়াল রাখতে হবে। তাহলে যদি হচ্ছে মেমব্রেন ট্রান্সপোর্ট বলে মুভমেন্টস অকার ওনলি ইন ওয়ান ডিরেকশন, তাহলে কি এটা কি সঠিক হবে? সঠিক হবে না। যদি আনসারটা হয়
যদি কোশ্চেনটা এরকম থাকতো যে হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে হচ্ছে মুভমেন্ট ওয়ানলি অকার্স ইন মানে ওয়ান ডিরেকশন, তাইলে হচ্ছে আমরা আনসারটা দিতে পারতাম ট্রু। বাট হচ্ছে যেহেতু হচ্ছে মেমব্রেন ট্রান্সপোর্ট মানে পুরা ট্রান্সপোর্ট নিয়ে কথা বলছে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা ওয়ান ডিরেকশনাল বা হচ্ছে ইউনিডিরেকশনাল বলতে পারবো না, তাই তো? তাহলে হচ্ছে আমরা এটার ক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে আমাকে ফলস দিতে হবে। হ্যাঁ, অসমোসিস ডাজ নট রিকোয়ার ট্রান্সপোর্ট প্রোটিন, ঠিক আছে? তাহলে হচ্ছে অসমোসিস মানে হচ্ছে আমাদের কি করবে, তারপর হচ্ছে রাতে আসতে সোডিয়াম এন্ড গ্লুকোজ মুভস ইন ওয়ান ডিরেকশন ইন কো ট্রান্সপোর্ট, আর আরেকটা হচ্ছে কো ট্রান্সপোর্ট ইউটিলাইজেস এটিপি, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে 5টা স্ট্রিম দেওয়া আছে। তাহলে দেখো প্রথম যে দুইটা আমি কেটে দিলাম, তাই না? আর অসমোসিস ডাজ নট রিকোয়ার মানে হচ্ছে ট্রান্সপোর্ট প্রোটিন, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের হচ্ছে তখন ডিফিউশনের ক্ষেত্রে তোমার হচ্ছে মানে এটা উল্টা ঘটনা, তখন হচ্ছে আমাদেরকে আবার জানতে হবে ডিফিউশন এবং হচ্ছে অসমোসিসের মানে ডিফারেন্স। হ্যাঁ, তো এই অসমোসিস ডাজ নট রিকোয়ার ট্রান্সপোর্ট প্রোটিন এটা হচ্ছে একটা রং আনসার। তাহলে মানে এটা মানে এটা একটা ট্রু আনসার, সরি। অসমোসিস ডাজ নট রিকোয়ার ট্রান্সপোর্ট প্রোটিন, কোনো আমাদের হচ্ছে ট্রান্সপোর্ট প্রোটিনের অসমোসিসের জন্য দরকার নাই। আর সোডিয়াম এন্ড গ্লুকোজ মুভস ইন ওয়ান ডিরেকশন ইন কো ট্রান্সপোর্ট, তাহলে হচ্ছে আমরা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যখন পড়ছিলাম সেক্ষেত্রে হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে কি ছিল, সোডিয়াম মানে সোডিয়াম পটাশিয়াম মানে আচ্ছা না, সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট পড়ছিলাম আর সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড কো ট্রান্সপোর্ট পড়ছিলাম, তাই না? এটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে পড়ে। তাহলে দেখো সোডিয়াম গ্লুকোজ মুভস ইন ওয়ান ডিরেকশন ইন কো ট্রান্সপোর্ট, আমি তো প্রথমে বলে নিছি যে হচ্ছে আমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এটা ইউনি ডিরেকশনাল মানে একটা ডিরেকশনে যায়। এখন যেহেতু হচ্ছে এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে পড়ে, অ্যাক্টিভের মধ্যে হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি ভাগ করার মধ্যে মানে ওটা কি ছিল, সেকেন্ডারি ছিল, তাই না? সেকেন্ডারির মধ্যে ছিল দুইটা, একটা সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট আর হচ্ছে সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড কো ট্রান্সপোর্ট, তাই না? তাহলে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট এবং সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড কো ট্রান্সপোর্ট যদি এরকম যদি থাকে তাহলে আনসারটা কিন্তু ট্রু হবে। হ্যাঁ, এই দুইটা ট্রু হলো। কো ট্রান্সপোর্ট ইউটিলাইজেস এটিপি মানে হচ্ছে এটিপি মানে হচ্ছে এনার্জি রিকোয়ারমেন্টের দরকার হয় কিনা। এখন হচ্ছে এনার্জি রিকোয়ারমেন্ট গুলোর জন্য হচ্ছে আমাদের মনে রাখার মানে হচ্ছে সহজ উপায় কি, যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে হচ্ছে বেসিক্যালি আমাদের এনার্জি লাগে, কারণ কি এটা হচ্ছে এগেইনস্ট মানে যে গ্রেডিয়েন্ট যেটা আছে মানে আমাদের হচ্ছে গ্রেডিয়েন্ট বলতে হচ্ছে একটা মানে আমরা যদি অ্যাসেন্ডিং উঠি বা ডিসেন্ডিং উঠি, ঠিক আছে? তাহলে হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি একটা স্রোতের বিপরীতে যেতে চাই সেক্ষেত্রে আমাদের শক্তির দরকার পড়ে, কিন্তু স্রোতের মধ্যে যদি আমরা হচ্ছে হেলাই দিই তাহলে কিন্তু আমাদের শক্তির কোনো দরকার পড়ে না। সেক্ষেত্রে হচ্ছে এখানে আমাদের কি আছে, কো ট্রান্সপোর্টের ক্ষেত্রে কো ট্রান্সপোর্ট ইউটিলাইজেস এটিপি মানে কি আমাদের শক্তি খরচ করার দরকার আছে। তাহলে আমরা যদি প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে যদি আমরা মানে চিন্তা করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে শক্তির মানে খরচ করার দরকার আছে, তাহলে এটাও হচ্ছে আমাদের ট্রু হবে। তাহলে এই এক্সপ্লেনেশন গুলো এরকম ভাবে পড়তে হবে। মানে এই কোশ্চেনটা পড়ার আগে তোমাদের মানে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম জিনিস হচ্ছে আমাদের ক্লাসিফিকেশনটা, মেমব্রেন যে ট্রান্সপোর্ট আছে ওটা ক্লাসিফিকেশনটা হচ্ছে আমরা নেব। ক্লাসিফিকেশন নেওয়ার পরে তারপর হচ্ছে আমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর একটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট, এইগুলোর মধ্যে আমরা হচ্ছে ক্লাসিফিকেশনটা পড়বো, তারপর হচ্ছে মানে সরি ডিফারেন্সটা পড়বো, তারপর হচ্ছে আমরা মানে যেটা নাকি প্যাসিভ ট্রান্সপোর্ট আছে ওটা অসমোসিস এবং ডিফিউশন, ওটা থেকে হচ্ছে আমরা মানে ওটার পার্থক্যটা করবো। তাহলে হচ্ছে আমাদের কখনোই মানে এই স্ট্রিমগুলো দেওয়া না থাকলেও কোশ্চেনের আনসারটা ভুল হবে না। এবং এটা একটা ইনফিনিটি স্টার কোশ্চেন এবং এখান থেকে সব সময় কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে, ঠিক আছে? আশা করি এই কোশ্চেনটা এরকম ভাবে হচ্ছে আমি যেরকম তোমাদেরকে সিনারিও দিয়ে বুঝাইলাম ওই রকম ভাবে হচ্ছে তোমরা পড়বা। দেখো এখানে হচ্ছে অলওয়েজ রিকোয়ার্ড এটিপি তো বলে দিছি ক্রস হবে, তাহলে হচ্ছে তারপর হচ্ছে মুভমেন্ট অকার্স ওয়ানলি ইন ওয়ান ডিরেকশন, এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট লেখা থাকলে ট্রু হইতো। অসমোসিস ডাজ নট রিকোয়ার ট্রান্সপোর্ট প্রোটিন মানে অসমোসিসের জন্য কোনো ট্রান্সপোর্ট প্রোটিনের দরকার হয় না, এটা ট্রু হবে। তারপর সোডিয়াম এন্ড গ্লুকোজ মুভস ইন ওয়ান ডিরেকশন ইন কো ট্রান্সপোর্ট, এটা হচ্ছে কো ট্রান্সপোর্ট ইউটিলাইজেস এটিপি, ঠিক আছে? তাহলে হচ্ছে এখানে আনসারগুলো আমি বলে দিলাম, এখানে হচ্ছে তাহলে আমাদের আনসারগুলো ঠিক হলো। তারপরে মানে আমরা যাই হিমোগ্লোবিন, ঠিক আছে? হিমোগ্লোবিনের কোশ্চেন আচ্ছা যাওয়ার আগে হচ্ছে আমরা ব্লাড সেলের যে ক্লাসিফিকেশন গুলো আছে ওইগুলো ব্লাড সেলের ক্লাসিফিকেশনের মধ্যে কি ছিল, একটা ছিল আরবিসি ছিল রেড ব্লাড সেল
তারপর হচ্ছে ডাব্লিউবিসি ছিল হোয়াইট ব্লাড সেল, আর হচ্ছে প্ল্যাটিলেট। তাহলে আছে আমরা এই তিনটা জিনিস জানি যে ডাব্লিউবিসি, আরবিসি আর হচ্ছে প্ল্যাটিলেট। তাহলে হিমোগ্লোবিনটা আসলে কোথায় থেকে আসবে? আরবিসি থেকে আসবে। তাহলে হচ্ছে রেড ব্লাড সেল থেকে হচ্ছে আমাদের হিমোগ্লোবিনটা আসবে, তাই না? তাহলে হচ্ছে হিমোগ্লোবিনের ফাংশন গুলো আসলে কি হতে পারে? হিমোগ্লোবিনের কাজ হচ্ছে আমাদের শরীরে অক্সিজেনটাকে ক্যারি করে নিয়ে যাওয়া, ঠিক আছে, মেইন মানে কাজ, মানে টিস্যুতে নিয়ে পৌঁছায় দেওয়া। আবার কি করবে? কার্বন ডাই অক্সাইড যেগুলো নাকি তৈরি হচ্ছে এগুলো আমাদের বডি থেকে বের করে দেওয়া। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি, এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। হ্যাঁ, তারপর আসো এখানে স্ট্রিমগুলো মানে যেগুলো দেওয়া আছে, স্ট্রিমগুলোর মধ্যে হচ্ছে আছে ইট ইজ এ গ্লাইকোপ্রোটিন। হ্যাঁ, তাহলে হচ্ছে যদি এখানে থাকতো হিমোগ্লোবিন ইজ এ প্রোটিন, সেক্ষেত্রে কিন্তু আমি ট্রু বলতাম, ঠিক আছে। তাহলে হচ্ছে হিমোগ্লোবিন জিনিসটা কি? হিমোগ্লোবিন একটা মানে আরবিসির একটা পোর্শন এবং রেড ব্লাড সেলের পার্ট, এবং হচ্ছে ওটা কি একটা আরবিসি যেহেতু পার্ট, ওটা হচ্ছে একটা প্রোটিন, ঠিক আছে, নট গ্লাইকোপ্রোটিন। এখন আসো যে বলতে পারো যে স্যার গ্লাইকোপ্রোটিন না কেন? ঠিক আছে, গ্লাইকোপ্রোটিন হওয়ার জন্য গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে, তাহলে হচ্ছে গ্লাইকোপ্রোটিন যদি আমাদের বলতে হয় তাহলে কি থাকতে হবে? একটা কার্বোহাইড্রেট চেইন থাকতে হবে। কার্বোহাইড্রেট একটা চেইন মানে আছে, এটার সাথে চেইন থাকা লাগবে। গ্লাইকোপ্রোটিন যেখানে থাকবে প্রোটিনের সাথে একটা কার্বোহাইড্রেটের একটা চেইন থাকবে। তাহলে হিমোগ্লোবিনের মধ্যে সেই কার্বোহাইড্রেট চেইনটা আমাদের নাই। এখন কোশ্চেনটা তো এরকম আসতে পারে যে গ্লাইকোপ্রোটিন যেহেতু স্ট্রিমের মধ্যে মানে আমাদের এখানে দেওয়া আছে, তাহলে গ্লাইকোপ্রোটিন হচ্ছে কোথায় কোথায় আসলে থাকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি কি বলছি যে হিমোগ্লোবিনের মানে আমাদের মধ্যে মানে একটা ব্লাড সেল থাকে আর হচ্ছে প্লাজমা থাকে না। তাহলে হচ্ছে প্লাজমার মধ্যে হচ্ছে যদি এখানে মানে থাকতো যে প্লাজমা, ঠিক আছে, তাহলে হচ্ছে প্লাজমা যদি থাকতো, তারপর হচ্ছে অ্যান্টিবডি যদি থাকতো স্ট্রিমের মধ্যে, ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের যদি হচ্ছে মানে ইপিথেলিয়াল টিস্যুর যদি মিউসিন থাকতো, ঠিক আছে, এইসব জায়গাগুলোর মধ্যে মানে এগুলো এক্সাম্পল অফ গ্লাইকোপ্রোটিন। তাহলে হচ্ছে গ্লাইকোপ্রোটিন হইতে গেলে আমাকে কি হওয়া লাগবে? গ্লাইকোপ্রোটিন হওয়ার জন্য হচ্ছে আমাদের প্রোটিনের সাথে একটা কার্বোহাইড্রেট চেইন লাগানো থাকা লাগবে, ঠিক আছে। তাহলে যদি কনভেনশনাল কার্বোহাইড্রেট চেইন যদি লাগানো না থাকে তাহলে সেটা হচ্ছে প্রোটিন, আর যদি কার্বোহাইড্রেট চেইন লাগানো থাকে সেক্ষেত্রে এটা আমরা কি বলবো? গ্লাইকোপ্রোটিন। তাহলে হচ্ছে হিমোগ্লোবিনের মধ্যে যেহেতু এই সংক্রান্ত কোনো কিছু নাই, সেক্ষেত্রে এটা হচ্ছে আনসারটা হচ্ছে আমাদের ফলস হবে। হ্যাঁ, লেভেল ইন মেলে হচ্ছে 14 থেকে 18 গ্রাম পার ডিএল, মানে আমাদের হচ্ছে যেটা নাকি মনে রাখা লাগবে। তো এটা হচ্ছে আনসারটা ট্রু, এটা মুখস্থ করা জিনিস, আমাদের এককটা সবসময় খেয়াল করতে হবে। হ্যাঁ, যদি হচ্ছে অন্য এককেও কিন্তু থাকতে পারে, তাহলে সে এককটা আমরা খেয়াল করব। তারপর ইজ সিনথেসাইজড ইন দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে, তাহলে হচ্ছে এন্ডোপ্লাজম ইজ সিনথেসাইজড ইন দ্য মাইটোকন্ড্রিয়ান রাইবোজোম ইজ এ কনজুগেটেড প্রোটিন, ঠিক আছে, ইট ইজ এ কনজুগেটেড প্রোটিন। তাহলে হচ্ছে এখানে আমাদের হচ্ছে মানে স্ট্রিমগুলোর মধ্যে আছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন যদি আমি চিন্তা করি, বা হচ্ছে সিনথেসিস ইন দ্য মাইটোকন্ড্রিয়ান রাইবোজোম, ঠিক আছে, এই দুইটার ক্ষেত্রে হচ্ছে এটা না, ঠিক আছে, না হবে। আর ইট ইজ এ কনজুগেটেড প্রোটিন, ঠিক আছে, মানে এটা হচ্ছে কনজুগেটেড প্রোটিন। এখন কোশ্চেনটা হচ্ছে যে হচ্ছে হিমোগ্লোবিন আমি একটা ট্রু বলে দিলাম যে এটা হচ্ছে কনজুগেটেড প্রোটিন, আমি ট্রু বলে দিলাম। তাহলে আসলে কনজুগেটেড প্রোটিন মানে কি, ঠিক আছে, সেগুলো মানে আমাকে জানা লাগবে। মানে হচ্ছে কনজুগেটেড প্রোটিন হচ্ছে ওই প্রোটিন যেটা নাকি যার সাথে নাকি তোমার আমি প্রথমে বলে নিছি যে হচ্ছে হিমোগ্লোবিন একটা প্রোটিন, নট গ্লাইকোপ্রোটিন। তাহলে কনজুগেটেড প্রোটিন বলতে হলে এটার সাথে যে কোনো কিছুর একটা বাইন্ডিং হওয়া লাগবে, ঠিক আছে, যে এটা বাইন্ড করার যে একটা ক্ষমতা আছে। তাহলে হিমোগ্লোবিনের সাথে হিমোগ্লোবিন কার সাথে বাইন্ড করতে পারে? হিমোগ্লোবিন, ঠিক আছে, বাইন্ড উইথ আয়রন, তাই না, আয়রনের সাথে এটা বাইন্ড করতে পারে। যদি কারোর সাথে হিমোগ্লোবিনটা বাইন্ড করতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে যেগুলো হচ্ছে যে প্রোটিনগুলো আরেকটা জিনিসের সাথে বাইন্ড করার ক্ষমতা আছে, এটাকে বলে আমরা কনজুগেটেড প্রোটিন। তাহলে হচ্ছে এখানে দেখো, তাহলে হিমোগ্লোবিনের ক্ষেত্রে কি হবে? তাহলে কনজুগেটেড যে প্রোটিন আছে ওটা হচ্ছে ট্রু হবে। তাহলে হচ্ছে ইট ইজ এ গ্লাইকোপ্রোটিন মানে হবে না, লেভেলটা ঠিক আছে। তারপর এই যে দুইটা জিনিস বললাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং মাইটোকন্ড্রিয়া রাইবোজোম, এগুলোতে হচ্ছে সিনথেসিস হবে না। আর একটা হচ্ছে ইট ইজ এ কনজুগেটেড প্রোটিন। তাইলে
এই যে হিমোগ্লোবিন যেগুলো আছে, ঠিক আছে, আরবিসি গুলো মানে সারা জীবন আমাদের তাহলে কোথায় তৈরি হইতেছে, একটা কোশ্চেন আসতে পারে না যে হচ্ছে এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে হচ্ছে না, মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে না, এগুলো হচ্ছে রেড বোন মেরু থেকে আসে। হ্যাঁ, সারা জীবন হচ্ছে আমাদের কোথায় থেকে আসে, রেড বোন মেরু, ঠিক আছে, রেড বোন মেরু থেকে মানে আমাদের আরবিসি গুলো আসে। এই আরবিসি গুলো থেকে আলটিমেটলি হচ্ছে আমরা হিমোগ্লোবিন পাই, তাই না? তাহলে হচ্ছে রেড বোন মেরু হচ্ছে সারা জীবন হচ্ছে আমাদের কোথায় পাওয়া যাবে, তারপরে কোশ্চেন। তাহলে হচ্ছে রেড বোন মেরু গুলো যদি হচ্ছে আমাদের সারা জীবন, তাহলে কোথায় পাওয়া যায়? সারা জীবন হচ্ছে পাওয়া যায় হচ্ছে আমাদের কোথায়, স্টার নামে একটা বোনস আছে, রিফস আছে আমরা জানি, ঠিক আছে, ওইগুলোতে হচ্ছে আমাদের সারা জীবন রেড বোন মেরু পাওয়া যায়। এবং হচ্ছে আমাদের যে লং বোন গুলো ছিল, লং বোন গুলোর আপার এন্ড আর হচ্ছে লোয়ার এন্ড যেগুলো আছে, যেমন হচ্ছে হিউমেরাস, ফিমার, ঠিক আছে, টিবিয়া, মানে হচ্ছে যে লং বোন গুলো আছে, লং বোন গুলো থেকে মানে হচ্ছে যে আপার এন্ড এবং হচ্ছে লোয়ার এন্ড যেগুলো আছে ওইগুলো থেকে আমরা মানে হচ্ছে রেড বোন মেরু পাই। এই রেড বোন মেরু থেকে হচ্ছে আরবিসি তৈরি হয়, আরবিসির একটা পোর্শন হচ্ছে আমাদের হিমোগ্লোবিন, ঠিক আছে। তাহলে হিমোগ্লোবিন সম্পর্কে মোটামুটি বিস্তারিত বলে দিলাম। তাহলে এই স্ট্রিম গুলো বুঝে বুঝে পড়তে হবে। হ্যাঁ, এখান থেকে এখন আসো, রেট অফ রেসপিরেশন ইজ ইনক্রিজ মানে হচ্ছে কি, আমাদের রেসপিরেশনটা হচ্ছে আমাদের কিভাবে হচ্ছে ইনক্রিজ হয়। হ্যাঁ, ধরো রেসপিরেশন ইনক্রিজ হওয়ার জন্য মানে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি আমাদের কখন কখন আসলে ইনক্রিজ হয়, তুমি নিজে চিন্তা করে দেখো। যখন নাকি আমরা হচ্ছে এক্সারসাইজ করতে যাই, ঠিক না, মানে আমরা দৌড়াদৌড়ি করলাম, ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের আর কিসের জন্য হইতে পারে, আমরা যখন অনেক উপরে চলে গেলাম তখন হচ্ছে কি হবে, যে অক্সিজেনের ঘাটতি হইলো, তখন হচ্ছে আমাদের শরীরে রেসপিরেশন মানে নিতে সমস্যা হচ্ছে। তাহলে মানে হচ্ছে এট হাই অ্যাটিটিউড, ঠিক আছে, তাহলে হচ্ছে হাই অ্যাটিটিউড মানে হচ্ছে আমরা উপরে চলে গেলাম, তাহলে হচ্ছে এটাতে ট্রু হবে when pH is increase, ঠিক আছে, when plasma carbon dioxide is increased during sleep, when pneumotoxic center is stimulated, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এখানে যদি আনসারগুলো দেখি, দেখো উপরে গেলাম হাই অ্যাটিটিউডের ক্ষেত্রে হচ্ছে আমাদের বলছি প্রথম হচ্ছে এটা কিন্তু একটা ফিজিওলজিক্যাল, ঠিক আছে, হাই অ্যাটিটিউড। তারপর হচ্ছে when pH is increase, ঠিক আছে, তাহলে হচ্ছে যখন নাকি পিএইচ ইনক্রিজ থাকবে, তার মানে কি, তার মানে হচ্ছে পিএইচটা হচ্ছে আসলে মেইনটেইন হচ্ছে কিভাবে, ঠিক আছে, মেইনটেইন হচ্ছে কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে, ঠিক না। তাহলে হচ্ছে যদি কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে যদি মেইনটেইন হয়, ঠিক আছে, যেমন হচ্ছে মানে এখন বলতে পারো যে কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে মেইনটেইন হচ্ছে। কার্বন ডাই অক্সাইড থেকে ব্লাড হচ্ছে কার্বনিক অ্যাসিড, ঠিক আছে, H2CO3 একটা তৈরি করে, ঠিক আছে। তো ওইখান থেকে হচ্ছে হাইড্রোজেন, এটা আবার ভেঙে কি হয়, হাইড্রোজেন আয়ন হয় আর হচ্ছে বাইকার্বনেট হয়, ঠিক আছে। তাহলে হচ্ছে বাইকার্বনেট হয় যখন নাকি আমাদের বডিতে, তাহলে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাবে, ঠিক না। কার্বন ডাই অক্সাইডের মাত্রা যখন বেড়ে যাবে তখন হচ্ছে আমাদের এই যে হাইড্রোজেন আয়ন যেটা, ওটার মাত্রাটাও বেড়ে যাবে, তাহলে হচ্ছে পিএইচটা কমে যাবে তখন, ঠিক আছে। তাহলে হচ্ছে তখন হচ্ছে পিএইচটা কমে যাবে। তাহলে এটার সাথে যদি আমি মিলাই when pH is মানে হচ্ছে pH is ইনক্রিজ, ঠিক আছে, তাহলে হচ্ছে এটার সাথে এখন তুমি চিন্তা করে দেখো যে হচ্ছে আমি যখন উপরে উঠলাম, যদি ওটা হয়ে থাকে তাহলে হচ্ছে আমার কি অক্সিজেনের মাত্রা কমে গেছে, ঠিক আছে, বডিতে আমার কি কার্বন ডাই অক্সাইডের মাত্রা মানে কমে গেছে, কার্বন ডাই অক্সাইডের মাত্রা কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে। তাইলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা যদি বেড়ে যায় সেক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেন আয়নের মাত্রা বেড়ে গেছে, তাহলে হচ্ছে পিএইচটা তাহলে হচ্ছে কমবে। তাহলে আমার যদি বলে যে হচ্ছে রেট অফ রেসপিরেশন ইজ ইনক্রিজড when pH is increased, তাহলে কি এটা ঠিক হবে? তাহলে কিন্তু এটা ঠিক হচ্ছে না। কারণটা কি, এই যে কারণ হচ্ছে এটা। তাহলে যখন নাকি আমাদের রেট অফ মানে রেসপিরেশন ইনক্রিজ হইতে গেলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে মানে কি হবে, তখন হচ্ছে আমি উপরে চলে গেলাম, উপরে চলে যাওয়ার সাথে সাথে আমার কি হলো, কার্বন ডাই অক্সাইডের মাত্রা শরীরে বেড়ে গেল। কার্বন ডাই অক্সাইডের মাত্রা যখন বেড়ে যাবে তখন ব্লাড কি করবে, এই কার্বন ডাই অক্সাইডকে কার্বনিক অ্যাসিডে পরিণত করবে, H2CO3। তো যখন নাকি কার্বনিক অ্যাসিডের মাত্রাটা মানে আমাদের শরীরে বেড়ে গেল, সেক্ষেত্রে ওটা কি করবে, হাইড্রোজেন আয়ন দিতে থাকবে আর বাইকার্বনেট প্রডিউস করে ফেলবে, ঠিক আছে। তো বাইকার্বনেট যদি প্রডিউস করে, তো যখন নাকি মানে হাইড্রোজেন আয়নের পরিমাণটা বেড়ে যাবে, সেক্ষেত্রে হচ্ছে আমার দপ করে তোমার হচ্ছে পিএইচ এর মাত্রাটা কমে যাবে। যদি স্টিমের মধ্যে থাকতো when pH is decrease, তাহলে হচ্ছে রেসপিরেশনের ক্ষেত্রে এটা ঠিক ছিল, ঠিক আছে। তাহলে এই জন্য হচ্ছে এই মেকানিজমটা মানে হচ্ছে হয় না। তাহলে হচ্ছে হাই অ্যাটিটিউডটা ঠিক হবে, মানে হচ্ছে তারপর পিএইচটা তাহলে when প্লাজমা কার্বন ডাই অক্সাইড ইজ ইনক্রিজড, ঠিক আছে। তাহলে হচ্ছে এই যে একই মেকানিজম। তারপর কি হচ্ছে ডিউরিং স্লিপ, স্লিপে আসলে রেসপিরেশনে কিছু হবে না when নিউমোটক্সিক সেন্টার ইজ স্টিমুলেটেড, ঠিক আছে। তাহলে হচ্ছে নিউমোটক্সিক যে সেন্টার আছে আমাদের,
ওটা স্টিমুলেশনের সাথে আমাদের রেসপিরেশনের কোনো মানে সম্পর্ক নাই। কিন্তু এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে হোয়েন নিউমোটেক্সিক যে সেন্টার আছে এটা হচ্ছে আমাদের কোন জায়গায় আছে, তাহলে সে নিউমোটেক্সিক সেন্টার আমাদের মিড ব্রেন, পন্স, মিডল অবলাঙ্গাটা পড়ছে, আমাদের ব্রেন স্টিমের যে পার্ট ছিল, একটু অ্যানাটমি দেখো, তাহলে হচ্ছে ব্রেন স্টিমের পার্টগুলোর মধ্যে কি ছিল, মিড ব্রেন, পন্স আর একটা হচ্ছে মিডল অবলাঙ্গাটা। আর তাহলে সে নিউমোটেক্সিক সেন্টারের যদি লোকেশন বলে, ঠিক আছে, লোকেশনটা তাহলে কোথায় হবে, লোকেশনটা হবে আমাদের নিউমোটেক্সিক যে সেন্টার আছে ওটার লোকেশনটা আমার কোথায় হবে, তাহলে লোকেশনটা হবে তাহলে হচ্ছে পন্সে। হ্যাঁ, তাহলে হচ্ছে এই জিনিসটা এখান থেকে যেহেতু স্ট্রিমে আছে, কোনদিন যদি আসে সাবসিকুয়েন্টলি একটু জেনে রাখা ভালো। ঠিক আছে, তাহলে হচ্ছে এই কোশ্চেনের ব্যাখ্যাটা হচ্ছে এরকম। হ্যাঁ, তাহলে এটা সুন্দর করে মানে হচ্ছে এই ব্যাখ্যাটা সহ পড়ে নেবে, তাহলে আশা করি ইনশাআল্লাহ জীবনে কোনোদিন ভুল হবে না। তারপর আসো, ফলোইং পয়েন্টস আর টু বি কনসিডার ডিউরিং এক্সামিনেশন অফ পালস। মানে হচ্ছে আমি যখন নাকি একটা পালস দেখবো, তাহলে আমরা সচরাচর কি করি, একটা রেডিয়াল পালস নেই না। যদি আমরা হচ্ছে পালস নিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমি আসলে একটা পালস থেকে কি কি দেখবো, আমরা হচ্ছে প্রথম হচ্ছে আমরা সবাই জানি যে এটা হচ্ছে ফাইনাল আমরা পরীক্ষা দেবো, তাহলে পালস দেখার ক্ষেত্রে হচ্ছে মানে আমি মানে হচ্ছে রেডিয়াল আর্টারির উপরে হাত রাখতেছি, তাই না, সেক্ষেত্রে হচ্ছে 3টা আঙ্গুল দিয়ে আমরা করি, এগুলো জানি। তাহলে হচ্ছে আমরা 3টা আঙ্গুল দিয়ে আমরা আসলে কি কি মানে জিনিস হচ্ছে ওইখান থেকে পাবো, আমাদের হচ্ছে 5টা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, রেট, রিদম, ভলিউম, তারপর হচ্ছে ক্যারেক্টার। ঠিক আছে, এইগুলো হচ্ছে রেট, রিদম, ভলিউম, ক্যারেক্টার এন্ড কন্ডিশন অফ দা আর্টারিয়াল ওয়াল। তাহলে হচ্ছে এখানে দেখো রেট আছে, রিদম আছে, ভলিউম আছে, ঠিক আছে, পেরিফেরাল আছে, আর রেট, রিদম, ভলিউম, ক্যারেক্টার। 4 নাম্বার হবে ক্যারেক্টার। ঠিক আছে, আর হচ্ছে 5 নাম্বার হচ্ছে কন্ডিশন অফ দা আর্টারিয়াল ওয়াল। তাহলে এই 5টা মানে 5টা জিনিস হচ্ছে আমাদের মাথার মধ্যে রাখতে হবে। একটা পালস দেখতে গেলে তাহলে হচ্ছে আমরা কি পাবো, রেট পাবো, রিদম পাবো, তারপর হচ্ছে আচ্ছা, তাহলে হচ্ছে রেট পাবো, রিদম পাবো, ভলিউম পাবো, তারপর হচ্ছে ক্যারেক্টার মানে ক্যারেক্টারটা কেমন ওইটা জানবো, আর হচ্ছে কন্ডিশন অফ দা আর্টারিয়াল ওয়াল। তাহলে এই একটা যখন নাকি আমরা হচ্ছে কনসিডারেশন অফ দা এক্সামিনেশন অফ পালস, ঠিক আছে, এই 5টা জিনিস আমরা হচ্ছে দেখব। তারপরে দেখো, তারপরে কোশ্চেনে যায় যে কিডনি ফাংশন ইনক্লুডস, মানে হচ্ছে এখন হচ্ছে আমাদের কিডনির আসলে কাজটা কি। হ্যাঁ, তাহলে হচ্ছে কিডনির কাজটা কি, তাহলে হচ্ছে আমাদের দেখতে হবে। তাহলে হচ্ছে কিডনির কাজের মধ্যে হচ্ছে আমাদের এক্সক্রিশন অফ মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট, মানে আমাদের মেটাবলিক যে ওয়েস্ট প্রোডাক্ট গুলো আছে সেগুলো হচ্ছে এক্সক্রিশন করে দেবে। তাহলে এটা হচ্ছে ট্রু হতে পারে। প্রোডাকশন অফ অ্যান্টিবডি, এই যে এখানে দেখো বললো যে প্রোডাকশন অফ অ্যান্টিবডি, তাহলে কিডনির কাজ হচ্ছে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টকে মানে দেওয়া। এখানে হচ্ছে অ্যান্টিবডি কেন নিয়ে আসবে, ঠিক আছে, তাহলে হচ্ছে অ্যান্টিবডিটা তাহলে তৈরি করতেছে কে, আমরা হচ্ছে ডাব্লিউবিসি ক্লাসিফিকেশনের মধ্যে পড়ছিলাম, ঠিক আছে, তাহলে মানে একটা জিনিস ছিল না, লিম্ফোসাইট পড়ছিলাম না, ডাব্লিউবিসির মধ্যে আছে লিম্ফোসাইট, 5টার মধ্যে একটা হচ্ছে লিম্ফোসাইটের মধ্যে হচ্ছে একটা হচ্ছে টি লিম্ফোসাইট, আর একটা হচ্ছে বি লিম্ফোসাইট। ঠিক আছে, বি লিম্ফোসাইট। তাহলে আমাকে হচ্ছে যদি বলে যে প্রোডাকশন অফ অ্যান্টিবডি, মেইনলি অ্যান্টিবডি তৈরি হয় হচ্ছে আমাদের বি যে লিম্ফোসাইট আছে ওটা প্লাজমা সেল থেকে। হ্যাঁ, প্লাজমা সেল থেকে। তাহলে ওইখানে আমাদের কিডনির সাথে ওটা কোনো সম্পর্ক নাই, তাহলে এটা কাটা যাবে, ওটা আনসার হবে। রেগুলেশন অফ ব্লাড প্রেশার, তাহলে হচ্ছে এটা কি বলছে, রেগুলেশন অফ ব্লাড প্রেশার, ব্লাড প্রেশারটা রেগুলেশন করবে। ঠিক আছে, কিভাবে, রিনিন অ্যানজিওটেনসিন মানে মেকানিজমের মাধ্যমে, আবার হচ্ছে রিনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম আছে। ঠিক আছে, তাহলে এই মেকানিজমগুলোর মধ্যে ব্লাড প্রেশারটা কন্ট্রোল করে, তারপর হচ্ছে ওয়াটার ব্যালেন্সও করে। ঠিক আছে, তারপর হচ্ছে ফর্মেশন অফ অ্যালডোস্টেরন। দেখো এখানে হঠাৎ করে মানে আমরা মেকানিজমের মধ্যে ছিলাম কিন্তু রিনিন অ্যানজিওটেনসিন মেকানিজম, তারপর হচ্ছে বডি ফ্লুইড মেকানিজম, তারপর হচ্ছে যেহেতু অ্যালডোস্টেরন কথাটা ওইখানে আছে আমরা চট করে কি এটাকে ট্রু দিয়ে দিই। ঠিক আছে, তাহলে আমাকে খেয়াল করতে হবে যে হচ্ছে তাহলে অ্যালডোস্টেরনটা আসলে মানে হবে কি হবে না, তাহলে অ্যালডোস্টেরন ফর্মেশন অফ অ্যালডোস্টেরনটা হচ্ছে ফলস হবে, বাট কেন আনসারটা হবে না, তাহলে হচ্ছে আমরা হচ্ছে এই যে মানে অ্যাড্রেনাল কর্টেক্স পড়ছিলাম না, অ্যাড্রেনাল কর্টেক্স,
ঠিক আছে, তাহলে হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স পড়ছিলাম আর অ্যাড্রেনাল মিডুলা পড়ছিলাম। হ্যাঁ, তাহলে এই অ্যাড্রেনাল যে কর্টেক্স ছিল আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাড্রেনাল যে কর্টেক্স ছিল, ঠিক আছে, তাহলে হচ্ছে এই অ্যাড্রেনাল কর্টেক্সের জুনা গ্লোমেরুলোসা মানে 3টা লেয়ার ছিল, তারপর হচ্ছে গ্লোমেরুলোসা, ঠিক আছে, জুনা গ্লোমেরুলোসা যে আমাদের লেয়ারটা আছে ওইখান থেকে হচ্ছে আমাদের অ্যাড্রেনাল কর্টেক্সটা মানে সরি অ্যালডোস্টেরন হরমোনটা আসে, অ্যালডোস্টেরন হরমোন ওইখান থেকে আসে। তাহলে কেন কিডনি থেকে আসতে যাবে? তাহলে ফরমেশন অফ অ্যালডোস্টেরনটা তাহলে হচ্ছে এখানে আনসারটা হবে না। ঠিক আছে, আরো যে ফাংশনগুলো আছে এগুলো একটু দেখে নিবা। আর কিডনিতে যদি এখানে আসতো ফরমেশন অফ ইরাইথ্রোপয়েটিন, যদি আসতো ফরমেশন অফ ইরাইথ্রোপয়েটিন, ঠিক আছে, যদি হরমোন আসতো, হরমোনের মধ্যে যদি আসতো হরমোন, তাহলে কোনটা তৈরি করে কিডনি? ইরাইথ্রোপয়েটিন, ইরাইথ্রোপয়েটিন, ঠিক আছে। তাহলে যদি বলা হয় যে হচ্ছে ফরমেশন অফ অ্যালডোস্টেরনের জায়গায় যদি ফরমেশন অফ ইরাইথ্রোপয়েটিন থাকতো তাহলে কিন্তু আনসারটা আমাদের ট্রু হইতো। ঠিক আছে, তাহলে হচ্ছে এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, অ্যাবনর্মাল ইউরিনারি কনস্টিটিউটেন্টস মানে হচ্ছে ইউরিনের মধ্যে অ্যাবনর্মাল কি কি থাকতে পারে। ঠিক আছে, যে ধরো হচ্ছে মানে আমি প্রস্রাব করতেছি, প্রস্রাবের মধ্যে এই জিনিসগুলো থাকবে না বা হচ্ছে এই জিনিসগুলো থাকবে, ওইটা আমাকে আগে বের করে ফেলতে হবে। তাহলে আমি যদি হচ্ছে ওইরকম চিন্তা করি যে হচ্ছে আসলে নর্মাল আসলে কি কি থাকতে পারে, ঠিক আছে, তাহলে আমি হচ্ছে বাকি যেগুলো থাকবে এগুলো হচ্ছে অ্যাবনর্মাল, ঠিক না? যেমন সচরাচর হচ্ছে ক্রিয়েটিনিন আর হচ্ছে ইউরিয়া, ঠিক আছে, সিরাম ক্রিয়েটিনিন আমরা করি, সিরাম ইউরিয়া লেভেল করি, ঠিক না, মানে রক্তের মধ্যে আছে কিনা, আবার ইউরিনারি মানে ইউরিয়া দেখি, তারপর হচ্ছে ক্রিয়েটিনিন দেখি, তো এইগুলো হচ্ছে আমার নর্মাল ইউরিনে থাকতে পারে। তাহলে হচ্ছে অ্যালবুমিন, অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, ঠিক আছে, অ্যালবুমিন, অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, এই 3টা জিনিস এখানে আছে। তাহলে এগুলো হচ্ছে অ্যাবনর্মাল। তাহলে গ্লুকোজ আমরা কখন পাবো? যদি ডায়াবেটিস থাকে, পেশেন্টের ডায়াবেটিস মেলাইটাস যদি থাকে। যদি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড আর হচ্ছে অ্যালবুমিন মানে বিশেষ করে হচ্ছে অ্যালবুমিনটা আমরা কোথায় পাবো? যদি কিডনির কোনো রোগ থাকে, তাহলে হচ্ছে যেমন হচ্ছে এজিএম, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, নেফ্রাইটিক সিনড্রোম, এগুলোতে হচ্ছে আমরা অ্যালবুমিন পাবো। তাহলে ইউরিনের এগুলো হচ্ছে অ্যাবনর্মাল। তারপর হচ্ছে কিছু মানে ইউরোবিলিনোজেন আছে, কেস্ট আছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের ইউরিনে থাকার কথা না। ঠিক আছে, তাহলে ওইগুলো যদি থাকে এগুলো হচ্ছে আমাদের ট্রু হবে আনসারগুলোতে। হ্যাঁ, তাহলে হচ্ছে অ্যাবনর্মালের মধ্যে তাহলে হচ্ছে অ্যালবুমিন, এটা হচ্ছে ট্রু হবে, ঠিক আছে, তাহলে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ট্রু হবে, আর এই দুটো হচ্ছে ফলস হবে, এগুলো নর্মাল, আর হচ্ছে গ্লুকোজ হচ্ছে আমাদের ট্রু হবে। ঠিক আছে, খেয়াল করতে হবে অ্যাবনর্মাল বলছে নাকি হচ্ছে নর্মাল বলছে। ঠিক আছে, তো কোশ্চেনটা হচ্ছে আমাকে সুন্দর করে খেয়াল করতে হবে। ওকে, তারপরে কোশ্চেনে যাই আমরা। দ্য কার্ডিয়াক আউটপুট ইজ, ঠিক আছে, এখানে দেখো কার্ডিয়াক আউটপুট পড়ার আগে হচ্ছে আমাদের কার্ডিয়াক আউটপুটটা কি ওটা জানা লাগবে, মানে পার মিনিটে আমার কি পরিমাণ ব্লাড হার্ট হচ্ছে পাম্প করে নিতেছে। তাহলে হচ্ছে এই পাম্প করার আগে হচ্ছে আমাদের বেসিক একটা জিনিস জানা লাগবে না, যে হচ্ছে আসলে পার মিনিটে কি মানে সে পাম্প করতেছে ওটা। তাহলে আমরা কি জানি নরমালি? প্রথম হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা, ইনফিরিয়র ভেনা কেভা, করোনারি সাইনাস, তাই না? এই 3টার মাধ্যমে ব্লাডটা কোথায় আসে? প্রথম রাইট অ্যাট্রিয়ামে আসে, তাই না? এগুলো কি ডিঅক্সিজেনেটেড ব্লাড। যখন নাকি এই ব্লাড গুলো মানে হচ্ছে আমাদের হার্টে আসলো রাইট অ্যাট্রিয়ামে, তখন হচ্ছে এটা কোথায় যাবে? রাইট ভেন্ট্রিকলে যাবে। তাহলে রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ট্রাঙ্কের মাধ্যমে কোথায় যাবে? লাংসে যাবে। লাংসে যাওয়ার পরে এগুলো কি অক্সিজেনেটেড হবে না? এই অক্সিজেনেটেড হওয়ার পরে এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে আসবে, মানে সরি লেফট অ্যাট্রিয়ামে আসবে। লেফট অ্যাট্রিয়াম থেকে তারপর হচ্ছে ব্লাডটা হচ্ছে মানে হচ্ছে লেফট ভেন্ট্রিকলে আসবে। এই ভেন্ট্রিকল থেকে ব্লাডটা হচ্ছে সারা শরীরে আমাকে মানে হচ্ছে অক্সিজেনের ব্লাডটা ছড়াই দিবে। তাহলে এই কার্ডিয়াক আউটপুট বলছে যে হচ্ছে পার মিনিটে কি পরিমাণ ব্লাড হার্ট হচ্ছে এই যে ইভেন্টটা মানে ঘটলো ওটা কি পরিমাণ ব্লাড হচ্ছে আমাকে সারা শরীরে ছড়াই দিতে পারতেছে। হ্যাঁ, মানে হচ্ছে এই যে ইভেন্ট ওটাকে বলছে আমরা হচ্ছে কার্ডিয়াক আউটপুট, মানে হচ্ছে হার্ট কি পরিমাণ ব্লাডকে পাম্প করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিক। তাহলে আমাদের কার্ডিয়াক আউটপুট সমান আমরা কি জানি? কার্ডিয়াক আউটপুট সমান হচ্ছে হার্ট রেট ইনটু স্ট্রোক ভলিউম, স্ট্রোক ভলিউম। ঠিক আছে, তাহলে হচ্ছে এখন হচ্ছে আমাকে মানে হার্ট রেট মানে কি, ঠিক আছে, 60 মিনিটের মধ্যে আমার হার্টটা কতবার হচ্ছে মানে ব্রেথ করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে হার্ট রেট।
60 সেকেন্ডের মধ্যে, 1 মিনিটে কতটুকু মানে করতেছে। আর স্ট্রোক ভলিউমটা কি, যে হচ্ছে কতটুকু ব্লাড হচ্ছে মানে ওটা মানে পাম্প করতেছে, তাই না? এখন হচ্ছে দেখো এই যে স্ট্রোক ভলিউম আর হচ্ছে হার্ট রেট, এগুলো আমরা জানলাম। তাহলে হচ্ছে কার্ডিয়াক আউটপুটে হচ্ছে মেইনলি হচ্ছে অ্যাডাল্টের নরমাল 4 থেকে 5 লিটার যে রক্ত আছে বা মানে ব্লাড আছে, এটা হচ্ছে পাম্প করার ক্ষমতা আছে। তাহলে হচ্ছে এখানে লিটার পার মিনিটের ক্ষেত্রে 50 থেকে 60 হবে না, এখানে 5 থেকে 6 দেওয়ার কথা, ঠিক আছে? এটা হচ্ছে মেইনলি 4 থেকে 6, এই স্ট্রিমটাই বলছিল। যেহেতু এটা আছে, যদি এটা থাকে তাহলে তোমাকে ফলস দিতে হবে, ঠিক আছে? এটা যদি থাকে এটাও ফলস দেওয়া লাগবে। ইকুয়াল টু দ্য স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট, ঠিক আছে? হার্ট রেট আর স্ট্রোক ভলিউমের ইকুয়াল, ঠিক আছে? তাহলে হচ্ছে এটাতে ট্রু হবে। ইকুয়াল টু দ্য ব্লাড প্রেশার, এটাতে হচ্ছে তোমার ফলস হবে, আর মানে ফলস হবে মানে কাটা যাবে। আর ইনক্রিজড ডিউরিং এক্সারসাইজ, ঠিক আছে? আমরা যখন নাকি এক্সারসাইজ করি তখন হচ্ছে কার্ডিয়াক আউটপুটটা বেড়ে যাবে, এটাতে তাহলে হচ্ছে ট্রু হবে, ঠিক আছে? তো আমি এখানে যে আনসারটা দিলাম, এই আনসারটা হচ্ছে তোমরা মানে ফলো করার চেষ্টা করবে। আমাদের মানে এখানে যেই সলভ যেটা আছে ওটাতে ভুল আছে, ঠিক আছে? আচ্ছা, পরে যায় ফাংশন অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক, ঠিক আছে? আসলে আমাদের রেসপিরেটরি ট্র্যাক বলতে কি বুঝি, ঠিক আছে? মানে আমাদের হচ্ছে নোজ থেকে আমাদের লাং অ্যালভিওলাই পর্যন্ত আমাদের যে পোর্শনটা, ওটাকে আমরা বলি রেসপিরেটরি ট্র্যাক। মানে হচ্ছে যে প্যাসেজের মাধ্যমে আমরা হচ্ছে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, ওটাকে বলা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক, তাই না? এটা আমরা সবাই জানি। এখন আমাকে আসো এক্সচেঞ্জ অফ গ্যাসেস, ঠিক আছে? তাহলে হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ তো হবে, তাহলে এটা হচ্ছে ট্রু হবে। তারপর হচ্ছে হিয়ারিং, মানে আমরা শোনাতে তো কোনো কাজ করে না, রেগুলেশন অফ ব্লাড প্রেশার, এটাতেও কোনো কাজ করে না। ডিফেন্স মেকানিজমে ট্রু হবে রেগুলেশন অফ অ্যাসিড বেস মেটাবলিজম, ঠিক আছে? রেগুলেশন অফ অ্যাসিড বেস মেটাবলিজমে হচ্ছে আমাদের ট্রু হবে। হ্যাঁ, এখন আসো মানে কিভাবে হচ্ছে আমাদের ডিফেন্স মেকানিজমে মানে আছে এটা হেল্প করতেছে, এবং হচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস, ঠিক আছে? তাহলে এক্সচেঞ্জ অফ গ্যাসেস এর মধ্যে হচ্ছে লাং অ্যালভিওলার মাধ্যমে, মানে হচ্ছে আমাদের যে হচ্ছে ওই মেইনলি হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ গুলো হয়ে থাকে। আর হচ্ছে ডিফেন্স মেকানিজম বলতে হচ্ছে আমরা কি মানে কি বুঝি, ধরো হচ্ছে নোজের মধ্যে হেয়ার থাকে, মানে স্যার কফ রিফ্লেক্স আছে, ঠিক আছে? তারপর হচ্ছে মিউসিন সিক্রেশন আছে, এগুলোর মাধ্যমে যখন নাকি কোনো ধরনের জীবাণু ঢুকতে যায় তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদেরকে বের করে দেয়, বা মানে বের করে দেয় যে প্রসেসটা, ঠিক আছে? বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে, ওটাকে বলে আমাদের ডিফেন্স মেকানিজম, ঠিক আছে? তাহলে হচ্ছে এইগুলো। আর রেগুলেশন অফ অ্যাসিড বেস মেটাবলিজম, ঠিক আছে? মানে যেমন হচ্ছে ওই যে হাই অ্যাটিটিউডে আমি একটা পড়াইছিলাম না, তাহলে ওইটাও তো হচ্ছে তোমার লাংসের সাথে, মানে কার্বন ডাইঅক্সাইড কি ভেন্টিলেশন, হাইপার ভেন্টিলেশন অথবা হাইপো ভেন্টিলেশন, ওই যে আমি যেটা পড়াইলাম পিএস এর সাথে যে সম্পর্কিত। যদি পিএস কম থাকে অ্যাসিডোসিস হবে, ঠিক আছে? যদি পিএস কে বাড়ায় ফেলে তাহলে হচ্ছে অ্যালকালোসিস হবে। মানে আমি তোমাদেরকে যেটা হচ্ছে প্রথমেই পড়াইছিলাম যে হচ্ছে ওইখানে আমাদের কি হবে, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা যদি বাড়ে তাহলে হচ্ছে এটা হচ্ছে কার্বনিক অ্যাসিডের মাত্রাও বাড়বে, ঠিক আছে? কার্বনিক অ্যাসিডের মাত্রাও বেড়ে যাবে বডিতে। যদি কার্বনিক অ্যাসিডের মাত্রা বাড়ে, ওটা আবার ভেঙে কি হবে, হাইড্রোজেন আয়ন প্লাস হচ্ছে বাইকার্বনেট, ঠিক আছে? এটা এতবার বলার উদ্দেশ্য হচ্ছে অঙ্কের মতো এটা মনে রাখতে হবে। যদি হচ্ছে হাইড্রোজেন আয়নের মাত্রা বাড়ে তাহলে সেই পিএস এর মাত্রা কমবে, ঠিক আছে? পিএস এর মাত্রা কমবে, তাহলে পিএস এর মাত্রা কমলে অ্যাসিডোসিস হবে, ঠিক আছে? তাহলে হাইপো ভেন্টিলেশনের ক্ষেত্রে কি হবে, হাইপার ভেন্টিলেশনের ক্ষেত্রে কি হবে, এরকম অঙ্ক কষে কষে মনে রাখতে হবে, ঠিক আছে? এখানে যে মেকানিজমটা আছে ওই মেকানিজম, তাহলে এগুলোর মাধ্যমে রেগুলেশন অফ অ্যাসিড বেস মেটাবলিজমটা হচ্ছে ঠিক এই মেকানিজমের মাধ্যমে লাংসের হাইপার ভেন্টিলেশন এবং হাইপো ভেন্টিলেশনের মাধ্যমে ম্যানেজ হচ্ছে, ঠিক আছে? তাহলে হচ্ছে ফাংশন অফ রেসপিরেটরি ট্র্যাক এরকম করে নিবা। আচ্ছা, তারপর হচ্ছে আসো ফ্যাক্টর রেগুলেটিং ইরিথ্রোপয়েসিস, ঠিক আছে? ইরিথ্রোপয়েসিস মানে কি, ইরিথ্রোপয়েটিন যে হরমোন আছে, ঠিক আছে, বা হচ্ছে আরবিসি তৈরি করার যে ক্ষমতা, ওটাকে বলা হয় আছে আমাদের ইরিথ্রোপয়েসিস, ঠিক আছে? এখানে আছে হাইপোক্সিয়া, ইরিথ্রোপয়েটিন, তারপর হচ্ছে কার্বোহাইড্রেট, ফ্রাক্টোজ প্রোটিন আছে, ভিটামিন কে। আমরা হচ্ছে ফ্যাক্টরগুলো একটু দেখি। হাইপোক্সিয়া মানে হচ্ছে অক্সিজেন যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে ইরিথ্রোপয়েসিসে মানে মানে আমাদের আরবিসি প্রোডাকশনে আমাদেরকে তোমার হচ্ছে হ্যাম্পার করায়। তারপর হচ্ছে ইরিথ্রোপয়েটিন হরমোনের জন্য হতে পারে। তারপর হচ্ছে কার্বোহাইড্রেটের এখানে কোনো রোল নাই, ফার্স্ট ক্লাস প্রোটিনের রোল আছে, আর ভিটামিন কে এরও কোনো রোল নাই। এখন বাকি যে অংশটা আছে এটা হচ্ছে মুখস্থ, আর আগে যত রকম ডিসকাশন হয়েছে এগুলো থেকে বুঝে নেওয়া।
এখন একটা জিনিস মানে আমাকে মনে রাখা লাগবে, ফার্স্ট ক্লাস প্রোটিন বলতে হচ্ছে আমরা কি বুঝতেছি, ঠিক না? তাহলে যদি আমরা হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন যদি আমরা বলতে চাই, তাহলে হচ্ছে আমাদের এসেনশিয়াল যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, এসেনশিয়াল যে আমাদের অ্যামাইনো অ্যাসিড গুলো আছে, ঠিক আছে, আমাদের কতটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে? 13টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে। কতটা? 13টা, 13 অ্যামাইনো অ্যাসিড আছে। তাহলে যেই খাবারের মধ্যে আমাদের 13টাই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে ওদেরকে বলি হচ্ছে আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন, ঠিক আছে। তাহলে হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিনও কি, এটাও কিন্তু আসতে পারে স্ট্রিমে, একটা এসবিএ দিয়ে দেওয়া দেওয়ার সম্ভাবনা আছে। তাহলে হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিনের ক্ষেত্রে আমাদের সকল ধরনের অ্যামাইনো অ্যাসিড, বা যদি আসলো কোশ্চেনে যে ফার্স্ট ক্লাস এক্সাম্পল অফ ফার্স্ট ক্লাস প্রোটিন, তাহলে হচ্ছে যেহেতু ব্যবহার করছে, তাহলে হচ্ছে মিট, ঠিক আছে, তারপর হচ্ছে ফিশ, ঠিক আছে, তারপর হচ্ছে এগ, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের মানে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস প্রোটিন, ঠিক আছে। তাহলে হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন মানে কি আমরা বুঝলাম, ঠিক আছে। এগুলো হচ্ছে কি হতে পারে? এনিম্যাল অরিজিন হচ্ছে মেইনলি, তাছাড়া প্ল্যান্ট অরিজিনও হইতে পারে, ঠিক আছে। এখন আসলে ডাব্লিউবিসি কাউন্ট ইনক্রিজড ইন, ঠিক আছে। তাহলে হচ্ছে ডাব্লিউবিসি কাউন্ট মানে আমাদের যে সেলগুলো আছে কোন কোন জায়গায় হচ্ছে ডাব্লিউবিসি কাউন্টটা মানে হচ্ছে আমাদের বাড়তে পারে, ঠিক আছে, এটা খেয়াল করতে হবে। তাহলে হচ্ছে ডাব্লিউবিসি কাউন্ট ইনক্রিজড ইন, সেক্ষেত্রে হচ্ছে এনি ইনফেকশন, এনিমিয়া, জন্ডিস, হাইপোক্সিয়া, এক্সেসিভ। তাহলে হচ্ছে আমরা আনসারগুলো দেখি। এনি ইনফেকশন, ইনফেকশনের ক্ষেত্রে ডাব্লিউবিসি কাউন্ট বাড়বে, ঠিক আছে। যে কোনো ধরনের ইনফেকশন হোক, আমরা যখন হচ্ছে সিবিসি করি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ডাব্লিউবিসি কাউন্টটা অনেক বেশি হবে, এনিমিয়ার ক্ষেত্রে হবে না। তারপর হচ্ছে জন্ডিসের ক্ষেত্রে ডাব্লিউবিসি বাড়বে না, হাইপোক্সিয়ার ক্ষেত্রে বাড়বে, এক্সারসাইজের মানে হচ্ছে ডাব্লিউবিসি আমাদের বাড়তে পারে, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে মুখস্থ করে নিবা। এখন আসো প্লাসেন্টাল হরমোন আর, ঠিক আছে, প্লাসেন্টা থেকে কি কি ধরনের হরমোন আসতে পারে। এখন কোশ্চেন হচ্ছে এসবিএ তো এই কোশ্চেনটা দেয়, ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে আমাকে দুটা জিনিস মাথায় রাখতে হবে, যদি এসবিএ আসে সেক্ষেত্রে হিউম্যান করনিক গোনাডোট্রপিন হরমোন, এটা হচ্ছে মেইন হরমোন। এখন অনেক সময় হচ্ছে প্রেগন্যান্সি রিলেটেড মানে ফার্স্ট ট্রাইমেস্টার যখন হয় তখন হচ্ছে বলে যে আমি প্রেগন্যান্সিটা আসলে কি দিয়ে পরীক্ষা করতেছি। আসলে কিন্তু কনফার্মেটরি টেস্ট যদি আমি চিন্তা করি যে হচ্ছে তাহলে কিন্তু করা উচিত হচ্ছে হিউম্যান করনিক গোনাডোট্রপিন হরমোন, যেহেতু এটা সব জায়গায় অ্যাভেলেবেল না। লিটমাস পেপারটা যেহেতু হচ্ছে মানে খুব ইজিলি ফার্মেসিতে পাওয়া যায়, এই জন্য হচ্ছে আমাদের লিটমাস পেপার আর আছে আলট্রাসোনোগ্রামটা প্রিফারেবল। বাট মেইন কিন্তু এইচসিজি মানে হচ্ছে হিউম্যান করনিক গোনাডোট্রপিন হরমোন। তারপর হচ্ছে ইস্ট্রোজেন আছে, প্রোজেস্টেরন আছে। তাহলে হচ্ছে ইনসুলিনও হবে না, আর হচ্ছে কর্টিসল হবে না। মানে কর্টিসলটা কই থেকে আসতেছে? কর্টিসলটা আসতেছে তোমার অ্যাড্রেনাল কর্টেক্স থেকে, আর ইনসুলিন যেটা আসতেছে প্যানক্রিয়াসের বিটা সেল থেকে, ঠিক আছে। তাহলে ইস্ট্রোজেন আছে, প্রোজেস্টেরন আছে, হিউম্যান করনিক গোনাডোট্রপিন হরমোন আছে, হিউম্যান প্লাসেন্টাল হরমোন আছে, আর একটা হচ্ছে এসপিএল মানে হিউম্যান প্লাসেন্টাল হরমোন, এসপিএইচ, ঠিক আছে, হিউম্যান প্লাসেন্টাল হরমোন, আর একটা হচ্ছে ইনহিবিন। তাহলে এখানে হচ্ছে তিনটা, সাথে হচ্ছে হিউম্যান প্লাসেন্টাল হরমোন আর একটা হচ্ছে ইনহিবিন। তাহলে এই পাঁচটা হরমোন হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের প্লাসেন্টাল হরমোন। তাহলে এটা আমাকে খেয়াল রাখতে হবে। তারপর আসো দেখো আছে ইস্ট্রোজেন, ইনসুলিন, এগুলো যা যা বললাম তাই আছে। 12 হরমোনস আর। এখন হচ্ছে হরমোনস আর কি? একটা হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্স, ওকে, ঠিক আছে, এটা হচ্ছে একটা কেমিক্যাল সাবস্টেন্স, ঠিক আছে, অফ 5 জেনারেল গ্রুপ। এটা হচ্ছে আসলে 5 জেনারেল গ্রুপ থাকে না, এটা হচ্ছে 3টা গ্রুপে ভাগ করা থাকে। সিক্রেটেড বাই ওয়ান সেল ওয়ানলি, এটা হচ্ছে ফলস হবে। সিক্রেটেড বাই বডি ফ্লুইড, ঠিক আছে, এটা হচ্ছে ট্রু হবে। ডিভয়েড অফ ফিজিক্যাল কন্ট্রোল ইফেক্ট, ঠিক আছে, ডিভয়েড অফ ফিজিক্যাল কন্ট্রোল ইফেক্ট, এটা হচ্ছে আমাদের ফলস হবে। তাহলে কেমিক্যাল সাবস্টেন্স, ঠিক আছে, কেমিক্যাল সাবস্টেন্স যেমন হচ্ছে এখানে বলছে কেমিক্যাল সাবস্টেন্স বলতে কি একটা স্টেরয়েড হরমোন আছে, অ্যামাইনো অ্যাসিড হরমোন আছে, প্রোটিন এবং পলিপেপটাইড আছে, এগুলো হচ্ছে আমাদের কেমিক্যাল সাবস্টেন্স। 5 জেনারেল গ্রুপে না করে আমরা 3টা জেনারেল গ্রুপে ভাগ করি। একটা হচ্ছে প্রোটিন এন্ড পলিপেপটাইড, অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস, আর একটা হচ্ছে স্টেরয়েড, ঠিক আছে। তাহলে এটাও ফলস এই কারণে হয়েছে। সিক্রেটেড বাই ওয়ান সেল, ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান সেল থেকে আসবে না। সিক্রেট ইনটু দা বডি ফ্লুইড, ঠিক আছে, এটা কোথায় সিক্রেটেড হবে? বডি ফ্লুইডে সিক্রেটেড হবে। কারণ কি?
কারণ হচ্ছে এই হরমোনের কিন্তু আমাদের যে হরমোনগুলো সিক্রেশন কোথায় থেকে হয়, আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে হয়, তাই না? তাহলে সে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে কি কোনো ধরনের ডাক্ট আছে? কোনো ডাক্ট নাই, এই জন্য হচ্ছে সিক্রেট ইন দ্য বডি ফ্লুইড, যেহেতু ডাক্ট নাই সেহেতু হচ্ছে আমাদের মানে সে বডি ফ্লুইডে সিক্রেশন হয়, ডিভয়েড অফ ফিজিক্যাল কন্ট্রোল ইফেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে মানে ফলস হবে। এখন আসো ফলোইং আর দ্য প্রপার্টিজ অফ নার্ভ ফাইবার, ঠিক আছে? নার্ভ ফাইবারের প্রপার্টিজ গুলো কি? একটা হচ্ছে এগুলো মুখস্থ করার জিনিস, 7টা থেকে 8টা আছে, এগুলো সুন্দর করে মুখস্থ করে হ্যাঁ সবই ইংরেজিতে পড়তে হবে রাবিয়া বেগম। আচ্ছা, তারপরে এক্সাইটেবিলিটি, ওটোরিদমিসিটি, কন্ডাক্টিভিটি, কন্ট্রাক্টিলিটি আর রিফ্লেক্টরি পিরিয়ড, তাই না? ফলোইং আর দ্য প্রপার্টিজ অফ নার্ভ ফাইবার, নট কার্ডিয়াক মাসল, নট কার্ডিয়াক মাসল, ঠিক আছে? তাহলে আমাকে খেয়াল করতে হবে কোশ্চেনে যে কার্ডিয়াক মাসল বলছে নাকি হচ্ছে আমাকে মানে নার্ভ ফাইবার বলছে, ঠিক আছে? তাহলে নার্ভ ফাইবারের ক্ষেত্রে এক্সাইটেবিলিটি যেটা আছে এটা হচ্ছে ট্রু হবে, ওটোরিদমিসিটি কিন্তু হচ্ছে কার্ডিয়াক মাসলের, ঠিক আছে? কন্ডাক্টিভিটি, ঠিক আছে, এটা এখানে হবে ট্রু হবে, কন্ট্রাক্টিলিটি এটাও কিন্তু ফলস হবে, এটা কিন্তু কার্ডিয়াক মাসলের, রিফ্লেক্টরি পিরিয়ডটা ট্রু হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে মানে এগুলো হচ্ছে মুখস্থ করার জিনিস, মুখস্থ করে মানে ফেলতে হবে এবং খেয়াল করতে হবে যে কার্ডিয়াক মাসল চেয়েছে নাকি হচ্ছে নার্ভ ফাইবার চেয়েছে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা তোমাদের মাথার মধ্যে রাখা লাগবে। এখন আসো ওভুলেশন অকার্স, ঠিক আছে? তাহলে হচ্ছে ওভুলেশনের যে হরমোন, ঠিক আছে, ওভুলেশনটা আসলে কি, ঠিক আছে? ওভুলেশনের মধ্যে আসলে কি হয়, আমাদের হচ্ছে জাইগোট ফর্ম করার জন্য বা হচ্ছে ফার্টিলাইজেশনের জন্য স্পার্ম আর হচ্ছে ওভাম, এই দুটো জিনিস মিলে হচ্ছে আমাদের ফার্টিলাইজেশন হবে, তাই না? জাইগোট ফর্ম করবে। তাহলে আমাদের সে মানে যে ডিম তৈরির যে প্রক্রিয়া ওটাকে বলি হচ্ছে আমরা হচ্ছে ওভুলেশন। তাহলে হচ্ছে ডিম কিভাবে তৈরি হতে পারে, তাহলে হচ্ছে ডিম কোথায় থেকে তৈরি হতে পারে, ওভারি থেকে তৈরি হতে পারে। তাহলে এখানে হচ্ছে কোন হরমোন মানে হচ্ছে বেশি কাজ করতে পারে, লুটিনাইজিং হরমোনটা বেশি কাজ করতে পারে, তাহলে হচ্ছে ডিউ টু এলএস সুগার, হ্যাঁ। তারপর হচ্ছে ডিউ টু এফএসএস মানে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এখানে আসবে না। তারপর হচ্ছে 14 ডেজ বিফোর ইন দা 28 ডেজ অফ মেনস্ট্রুয়াল পিরিয়ড, এটা হচ্ছে +-2 হবে, হ্যাঁ, +-2, কিন্তু এটা হচ্ছে ট্রু আনসার। ডিউরিং প্রেগন্যান্সিতে ওভুলেশন কখনোই হবে না, ডিউরিং অ্যাডাল্ট এটাতে হচ্ছে +-, এটা ট্রুও দিতে পারো ফলসও দিতে পারো, বাট মানে হচ্ছে কিন্তু এটা ট্রু দেওয়াই অ্যাপ্রোপ্রিয়েট হবে, আমাদের আনসারে ফলস দেওয়া আছে কিন্তু এটা আমরা হচ্ছে ট্রু দিব, ঠিক আছে। তাহলে যদি হচ্ছে আমরা বলি যে হচ্ছে +-2 ডে, এখন আসলে যে ওভুলেশন নিয়ে আর দুই চারটা কথা একটু মানে আমাদের বলতে হবে। ওভুলেশনের জন্য হচ্ছে মানে সিঙ্গেল যে ডিম, ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের একটা ওভুলেশনে মানে 10 থেকে 14টা এগ ধরো আসলো, হ্যাঁ, ছোট ছোট ডিম আসলো, 14 বা 16 এরকম টাইপের, কোনো কোনো বইয়ে 14, কোনো কোনো মানে বই হচ্ছে 16টা বসে, যেটা নাকি আমাকে সবচেয়ে বড় হবে মানে একটা সবচেয়ে মানে যে বড় ডিমটা হবে ওটাকে বলি আমরা হচ্ছে গ্রাফিয়ান ফলিকল, গ্রাফিয়ান ফলিকল, ঠিক আছে। তাহলে হচ্ছে ওটাকে আমরা বলি গ্রাফিয়ান ফলিকল। তাহলে এটা একটু মাথার মধ্যে রাখতে হবে। ওভুলেশন অকার্স ইন, এগুলো তো বললামই, সাথে হচ্ছে আমাদের হচ্ছে 14 থেকে 16টা ডিম আসতে পারে একটা ওভুলেশনে, এবং যে ডিমটা নাকি সবচেয়ে বড় হবে এবং হচ্ছে মানে সে ওভামটা এবং সে ওই ওভামটা হচ্ছে স্পার্মের সাথে যে মানে অ্যাটাচড হওয়ার চেষ্টা করবে, সেই ডিমটাকে আমরা বলি যে গ্রাফিয়ান ফলিকল, ঠিক আছে। যদি বলেছে ম্যাচিউর ওভারিয়ান ফলিকল কোনটা, সেক্ষেত্রে ওটার নাম হচ্ছে গ্রাফিয়ান ফলিকল। এটা এসবিএ দিয়ে অনেকবার কোশ্চেনে আসছে, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে সুপারফিশিয়াল রিফ্লেক্সেস আর, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের সুপারফিশিয়াল যে রিফ্লেক্সেস গুলো আছে এগুলোতে আসলে কোনো কিছু নাই, এগুলো হচ্ছে মুখস্থ করে ফেলতে হবে, হ্যাঁ। কি কি আছে আমাদের? কর্নিয়াল রিফ্লেক্স আছে, ক্রিমেস্টেরিক রিফ্লেক্স আছে, অ্যাঙ্কেল জার্ক আছে, আর সাথে হচ্ছে আমাদের কিছু কিছু ক্ষেত্রে অ্যাবডোমিনাল মানে রিফ্লেক্স যেগুলো আছে এগুলোও কিন্তু সুপারফিশিয়াল রিফ্লেক্স, ঠিক আছে। তাহলে এটা মুখস্থ করে হবে। কর্নিয়াল রিফ্লেক্স, প্ল্যান্টার রিফ্লেক্স হবে না, ক্রিমেস্টেরিক রিফ্লেক্স, নি রিফ্লেক্স হবে না, অ্যাঙ্কেল রিফ্লেক্স, আর কি বললাম যে অ্যাবডোমিনাল যত রিফ্লেক্স গুলো আছে সেগুলোকে হচ্ছে আমরা সুপারফিশিয়াল রিফ্লেক্স হিসেবে কাউন্ট করব। আচ্ছা, রিসেপ্টর ফর ভিশন, আমাদের হচ্ছে ভিশনের জন্য আর হচ্ছে তোমার অলফেকশন, ঠিক আছে। আমরা যখন নাকি সেরেব্রাম ক্লাস নিয়েছিলাম সেক্ষেত্রে হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ারের মানে ক্ষেত্রে হচ্ছে মানে আমরা নিউক্লিয়াস পড়ছিলাম, তাই না। একটা হচ্ছে মিডিয়াল জিনিকুলেট বডি ছিল একটা, আর হচ্ছে ল্যাটারাল জিনিকুলেট বডি ছিল। আমাদের মিডিয়াল যে জিনিকুলেট বডি ছিল ওটা ছিল কনসার্ন উইথ হচ্ছে অডিশন মানে অডিটরি মানে আমাদের শোনার জন্য, আর ল্যাটারাল জিনিকুলেট যে বডি ছিল অক্সিপিটাল লোবে সেটা ছিল আমাদের কি
আমাদের কনসার্ন ছিল কিসের জন্য, বিষণের জন্য। এখন বলছে বিষণ রিসেপ্টর আর, মানে বিষণের জন্য তাহলে ওখানে কি ধরনের রিসেপ্টর থাকতে পারে, তাহলে সেই রিসেপ্টর গুলোর মধ্যে হচ্ছে আমাদের রডস এন্ড কোন, আর বাকি যেগুলো আছে সব কাটা, ঠিক আছে, এগুলো পড়ারই দরকার নেই। তাহলে বিষণের রিসেপ্টর হচ্ছে দুইটা, রড সেল আর হচ্ছে কোন সেল। মানে এখন আসো এখানে হচ্ছে কোন সেলের ক্ষেত্রে কি থাকবে, আর হচ্ছে রড সেলের ক্ষেত্রে কোনটা রেসপন্সিবল। হ্যাঁ, কোন সেল আর এটা হচ্ছে রড সেল। এটা হচ্ছে কোন সেলের ক্ষেত্রে এটা হচ্ছে ব্রাইট লাইট, ঠিক আছে, আর একটা হচ্ছে রড সেল যেটা এটা হচ্ছে ডিম লাইট ভিশন, ঠিক আছে। তাহলে হচ্ছে এরকমও কোশ্চেন আসতে পারে যে হচ্ছে ডিম লাইট ভিশনের জন্য কোন সেলটা রেসপন্সিবল, সেক্ষেত্রে হচ্ছে আমরা বলবো রড সেল, ঠিক আছে। ডিম লাইট ভিশনের ক্ষেত্রে কোন সেল রেসপন্সিবল, রড সেল। আর হচ্ছে ব্রাইট লাইট ভিশনের জন্য হচ্ছে আমাদের কোন সেল রেসপন্সিবল, এটা হচ্ছে কোন সেল। আর নিউক্লিয়াসের নাম কি বলছে, ল্যাটারাল জেনিকুলেট বডি, ঠিক আছে, ল্যাটারাল জেনিকুলেট বডি। আর এটা কোথায় থাকবে, অক্সিপিটাল লোবে, অক্সিপিটাল লোব অফ সেরেব্রাম, ঠিক আছে, অক্সিপিটাল লোব অফ সেরেব্রামে থাকবে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো এই কয়েকটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে। এন্ডোক্রাইন গ্ল্যান্ড আর, তাহলে যে গ্ল্যান্ড থেকে হচ্ছে আমাদের হরমোন সিক্রেশন হয়, ডাক্ট নাই, ব্লাডে যায়, এগুলোকে হচ্ছে আমরা বলি মানে হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, তাই না। আর এক্সোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে হচ্ছে ডাক্ট থাকবে, এগুলো হচ্ছে এনজাইম সিক্রেশন করবে, ঠিক আছে। তাহলে হচ্ছে এখন এন্ডোক্রাইন গ্ল্যান্ড আমাদের কি কি আছে আর এক্সোক্রাইন গ্ল্যান্ড, মেইন পার্থক্য কিন্তু মানে হচ্ছে আমাদের হচ্ছে ডাক্ট প্রেজেন্ট এবং হচ্ছে ডাক্ট অ্যাবসেন্ট, ঠিক আছে। এটার উপরে ডিপেন্ড করে আমরা এক্সোক্রাইন আর হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলো ভাগ করি, তাই না। যেমন হচ্ছে যেখান থেকে হরমোন রিলিজ হবে এগুলোকে বলবো হচ্ছে আমরা হচ্ছে এক্সোক্রাইন এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যেখান থেকে নাকি এনজাইম রিলিজ হবে সেক্ষেত্রে ওগুলোকে বলবো আমরা হচ্ছে মানে এক্সোক্রাইন গ্ল্যান্ড। আর যেখান থেকে হরমোন এবং হচ্ছে মানে তোমার এনজাইম দুইটাই সিক্রেশন হবে সেগুলোকে বলবো আমরা হচ্ছে মানে হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। যেমন হচ্ছে লিভার একটা মিক্সড গ্ল্যান্ড, তারপর হচ্ছে আমাদের প্যানক্রিয়াস হচ্ছে একটা মিক্সড গ্ল্যান্ড, ঠিক আছে, এগুলো খেয়াল করতে হবে। তাহলে হচ্ছে হাইপোথ্যালামাসটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড, অ্যান্টেরিয়র পিটুইটারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে হচ্ছে স্টমাক হচ্ছে ফলস হবে, কিডনিও ফলস হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে হাইপোথ্যালামাস, তারপর হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি, তারপর হচ্ছে থাইরয়েড, স্টমাক ফলস হবে, আর একটা হচ্ছে কিডনি ফলস হবে। এখন একটা কোশ্চেন আসতে পারে যে সুপ্রাঅ্যানাল গ্ল্যান্ড মানে কিডনির উপরে যেটা ওটা হচ্ছে আমরা এন্ডোক্রাইন বলি। কোন কোন বইয়ে কিন্তু কিডনিও এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে মানে এনকাউন্টেড। কারণ কি, কারণ হচ্ছে ওইখান থেকে ইরিথ্রোপয়েটিন যে হরমোন আছে ওটা সিক্রেশন হয়। বাট ওভারঅল যখন আমরা ট্রু ফলস এরকম ভাবে যাব সেক্ষেত্রে কিডনিকে কিন্তু হচ্ছে আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাউন্ট করব না, ঠিক আছে, এটা মাথার মধ্যে রাখতে হবে। আচ্ছা, এখন আসলে যে ইন প্রোডাক্ট অফ ফ্যাট ডাইজেশন, তাহলে সে ফ্যাট ডাইজেশনের ইন প্রোডাক্ট বলতে কি মানে আমরা হচ্ছে মানে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন এগুলো খাওয়ার পরে লাস্টে আসলে এগুলো কি থাকে মানে হচ্ছে আমাদের কি হিসাবে আমাদের হচ্ছে বডিতে অ্যাবজর্ব হচ্ছে। তাহলে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে কার, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের অংশ, তাহলে এটা ফলস হবে। তারপর হচ্ছে ফ্যাটি অ্যাসিড হচ্ছে এখানে আছে, গ্লুকোজ হচ্ছে কার্বোহাইড্রেটের মানে সুক্রোজ কার্বোহাইড্রেটের, তারপর হচ্ছে গ্লিসারল হবে। তাহলে হচ্ছে আমাদের মানে ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে আমরা গ্লিসারল পাইলাম, ঠিক আছে। তাহলে এই দুইটা হবে আমাদের ক্ষেত্রে মানে হচ্ছে এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন, ফ্যাট ডাইজেশনের ক্ষেত্রে। হ্যাঁ, তারপর হচ্ছে স্পেশাল সেন্সার। হ্যাঁ, এখানে হচ্ছে স্পেশাল সেন্সের মধ্যে হচ্ছে আমাদের পাঁচটা জিনিস মাথার মধ্যে রাখা লাগবে, ঠিক আছে। ভিশন, স্মেল, তারপর হচ্ছে হিয়ারিং, ঠিক আছে। এখানে আছে টেম্পারেচার এবং হচ্ছে টাচ, এই দুইটা কিন্তু হবে না। তাহলে ভিশন আছে, স্মেল আছে, তারপর হচ্ছে হিয়ারিং আছে, হ্যাঁ, তারপর হচ্ছে ইকুইলিব্রিয়াম আরেকটা আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে ইকুইলিব্রিয়াম আছে। তাহলে এই যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আমাদের মানে স্পেশাল মানে সেন্স, ঠিক আছে। তাহলে হচ্ছে ভিশন আছে, স্মেল আছে, হিয়ারিং আছে, এই তিনটা হবে। আর টেম্পারেচার এবং হচ্ছে টাচ এগুলো কিন্তু আমাদের স্পেশাল সেন্স না। তাহলে এখানে হচ্ছে দেখো যে টেম্পারেচার টাচের ক্ষেত্রে দিচ্ছে, টাচ কিন্তু হবে না, ঠিক আছে। এটা কিন্তু টেম্পারেচার আর টাচ এই দুটো কিন্তু হবে না। তাহলে হচ্ছে ভিশন হবে, স্মেল হবে, হিয়ারিং হবে, ঠিক আছে। আচ্ছা, হরমোন সিক্রেটেড ফ্রম দ্য অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন কি কি আছে এগুলো তো মুখস্থ করার জিনিস। 7টা হরমোন আছে, একবারে টানা মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। এখানে কোনো ধরনের মানে কোনো কিছু থাকবে না। গ্রোথ হরমোন আছে,
ঠিক আছে। তারপর হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আছে, ইনসুলিন হবে না, অ্যালডোস্টেরন হবে না, ঠিক আছে। তাহলে হচ্ছে প্রোল্যাক্টিন আছে। তাহলে এগুলো হচ্ছে মানে আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন, ঠিক আছে। তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন এই যে দেখো প্রথম তিনটা গ্রোথ হরমোন, প্রোল্যাক্টিন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তারপর অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন এসিটিএস যেগুলো আছে, ঠিক আছে, লুটিনাইজিং হরমোন আছে, ঠিক আছে। প্রোল্যাক্টিন তো বললামই। পোস্টেরিয়র পিটুইটারি থেকে কি আসতে পারে? এডিএস আসতে পারে, অক্সিটোসিন আসতে পারে, হ্যাঁ। তাহলে হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি যে হরমোনগুলো আছে এগুলো সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে, হ্যাঁ। এখানে কোনো শর্টকাট কোনো ওয়ে নাই। সেল মেমব্রেন, ঠিক আছে, ইট ইজ এ right transport contain protein and lipid mostly. It is selectively permeable membrane contain receptor for steroid have a gap junction. এখন চলো আমরা এখানে যাই দেখি কি বলছে। It is a right transport, ঠিক আছে, এটা ট্রু দিছে। contain protein and lipid mostly, ঠিক আছে। তাহলে সেল মেমব্রেনের মধ্যে হচ্ছে আমাদের প্রোটিন আর হচ্ছে কি থাকবে? লিপিডের একটা বাইলেয়ার থাকে, ঠিক আছে। তাহলে এটা ট্রু হবে। ইট ইজ সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন, ঠিক আছে। সব কিছু সেল মেমব্রেনের ভিতর দিয়ে পারমিয়েবল না, ঠিক আছে। তাহলে এটাও ট্রু হবে। কন্টেন্ট রিসেপ্টর ফর স্টেরয়েড, সেল মেমব্রেনে কোনো ধরনের আমাদের মানে স্টেরয়েডের জন্য, স্টেরয়েড হরমোনের জন্য কোনো ধরনের রিসেপ্টর থাকে না, ঠিক আছে। হ্যাভ এ গ্যাপ জাংশন, এটা গ্যাপ জাংশন আছে। তাহলে স্টেরয়েড হরমোনের রিসেপ্টর কোথায় থাকবে? স্টেরয়েড হরমোনের রিসেপ্টর থাকে হচ্ছে আমাদের নিউক্লিয়াসে, ঠিক আছে, নট সেল মেমব্রেন। তারপর হচ্ছে দেখো জাংশনাল টিস্যু অফ দ্য হার্ট, এটা আরেকটা নাম হচ্ছে কন্ডাক্টিং সিস্টেম, ঠিক আছে, কন্ডাক্টিং সিস্টেম অফ হার্ট, ঠিক আছে, কন্ডাক্টিং সিস্টেম অফ হার্ট। তাহলে হচ্ছে এসএ নোড আছে, সাইনোয়াট্রিয়াল নোড, অ্যাবে নোড আছে, কার্ডিয়াক ইম্পালস আছে, নার্ভ ফাইবার, পার্কিনজি ফাইবার। তাহলে হচ্ছে এসএ নোড, অ্যাবে নোড, তারপর হচ্ছে তোমার পার্কিনজি ফাইবার, কার্ডিয়াক মাসল আছে, নার্ভ ফাইবার, এগুলো হবে না, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে কন্ডাক্টিং সিস্টেম অফ হার্টের যে পার্টস গুলো আছে এগুলো সুন্দর করে পড়তে হবে। এসএ নোড, অ্যাবে নোড, পার্কিনজি ফাইবার, তারপর হচ্ছে বান্ডেল অফ হিজ, ঠিক আছে, তারপর হচ্ছে রাইট এন্ড লেফট ব্রাঞ্চ অফ পার্কিনজি ফাইবার, এগুলো যদি থাকে এগুলো হচ্ছে ট্রু হবে। এখন আসো এই কন্ডাক্টিং সিস্টেম অফ হার্ট আসলে কাজ কি? এটা হচ্ছে একটা ইম্পালস তৈরি করে, মানে হচ্ছে একটা ইম্পালস মানে হচ্ছে আমাদের এসএ নোড থেকে অ্যাবে নোডে, হ্যাঁ, একটা রেটে, একটা মিনিটে একটা ইম্পালস তৈরি করছে। আমরা যে হার্ট রেট গুলো পাচ্ছি এই ইম্পালসের জন্য পাচ্ছি। অনেকে বলেন যে পেসমেকার নাই বা হচ্ছে হার্টের হচ্ছে মানে হচ্ছে ব্যাটারি লাগাইছে, ঠিক আছে, বাংলা ভাষায় যেগুলো বলে, হ্যাঁ। তাহলে যখন নাকি হার্টের ব্যাটারি লাগানো বলে এগুলো হচ্ছে তাহলে আমাদের কন্ডাক্টিং সিস্টেম অফ হার্টে প্রবলেম হয়েছে, ঠিক আছে। এই জন্য ইম্পালসটা এসএ নোড থেকে অ্যাবে নোডে বা অ্যাবে নোড থেকে পার্কিনজি ফাইবারে যেতে পারতেছে না। এই জন্য আমাদেরকে এগুলোকে বলে কন্ডাক্টিং সিস্টেম অফ হার্ট। এগুলো সুন্দর করে মানে পার্টস গুলো শুধু খালি মুখস্থ করতে হবে। আচ্ছা, ফ্যাক্টর রেগুলেটিং কার্ডিয়াক আউটপুট, ঠিক আছে। তাহলে কার্ডিয়াক আউটপুট কি আমরা একটু আগে পড়লাম, ঠিক আছে। পোস্চার, ভেনাস রিটার্ন, এক্সারসাইজ, হার্ট রেট, পেরিফেরাল রেজিস্ট্যান্স। তাই পেরিফেরাল রেজিস্ট্যান্সের সাথে এটা কোনো সম্পর্কই নেই। তাহলে পোস্চার মানে হচ্ছে আমাদের এপাশ ওপাশ হওয়ার সাথে কার্ডিয়াক আউটপুটের একটা মানে হচ্ছে সম্পর্ক আছে। ভেনাস রিটার্নের সাথে সম্পর্ক আছে, এক্সারসাইজের সাথে সম্পর্ক আছে, তারপর হার্ট রেটের সাথে সম্পর্ক আছে, পেরিফেরাল রেজিস্ট্যান্সের সাথে নাই। তাহলে চারটা ট্রু হবে, একটা ফলস হবে। কার্ডিয়াক আউটপুট সম্পর্কে একটু আগে অনেক কিছু বলা আছে উপরে। তারপর হচ্ছে হিমোগ্লোবিন ইজ অ্যান আয়রন কন্টেনিং পিগমেন্ট, ঠিক আছে। দেখো এই যে আমরা বলছিলাম না যে হিমোগ্লোবিন হচ্ছে কনজুগেট প্রোটিন, কনজুগেট প্রোটিন যেহেতু আছে তাহলে এই যে আয়রন কন্টেনিং পিগমেন্ট আছে। ইট ক্যান ক্যারি অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইড, তাহলে সে অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইড ক্যারি করতে পারে। পার্টিসিপেট ইন দ্য রেগুলেশন অফ অ্যাসিড বেস ব্যালেন্স, ঠিক আছে। ডাজ নট অ্যাক্ট এজ এন বাফার, ডাজ নট অ্যাক্ট এজ এ বাফার, ঠিক আছে। কম্বিনেশন উইথ অক্সিজেন ইন ইরিভার্সিবল প্রসেস। তাহলে আমরা দেখি আনসারগুলো দেখি। পার্টিসিপেট ইন দ্য রেগুলেশন অফ দ্য অ্যাসিড বেস ব্যালেন্স, তাহলে হচ্ছে হিমোগ্লোবিনের সাথে সম্পর্ক ছিল কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের একটা সম্পর্ক ছিল না। তাহলে স্যার অক্সিজেন বাড়লে কার্বন ডাইঅক্সাইড বাড়লে কি হবে না হবে, তাহলে অ্যাসিড বেস ব্যালেন্সটা কিভাবে রেগুলেট হবে, এটা স্যার এরকম ভাবেই হবে। তারপর স্যার ডাজ নট অ্যাক্ট এজ এ বাফার, ঠিক আছে, ডাজ নট অ্যাক্ট এজ এ বাফার, তাহলে হচ্ছে বাফার হিসাবে কাজ করে বাট হচ্ছে এখানে বলছে যে করে না। কম্বিনেশন উইথ অক্সিজেন ইন ইরিভার্সিবল প্রসেস, এটা হচ্ছে আমাদের ফলস, ঠিক আছে, এটা রিভার্সিবল প্রসেস। তাহলে হচ্ছে বাফার কি, ঠিক আছে। তাহলে হচ্ছে বাফার ইজ এ মিক্সচার অফ উইক অ্যাসিড এন্ড ইজ কনজুগেট বেস, ঠিক আছে, হুইচ টেন্ডস টু মেইনটেইন হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, ঠিক আছে। তাহলে হচ্ছে এই যে হাইড্রোজেন আয়ন মানে কনসেন্ট্রেশনটাকে মেইনটেইন করার জন্য একটা যে হচ্ছে তোমার
মানে তোমার উইক অ্যাসিড এন্ড ইটস কনজুগেট বেস যে কম্বিনেশনটা ওটাকে বলি হচ্ছে আমরা বাফার। তাহলে এই মানে সে হিমোগ্লোবিনটা একটা বাফার হিসেবে কাজ করে, কিন্তু এখানে বলছে ডাজ নট অ্যাক্ট এজ এ বাফার। তাহলে সে আমাদের মাথার মধ্যে রাখতে হবে হিমোগ্লোবিন অ্যাক্ট এজ এ বাফার, ঠিক আছে গেল। এখন আসলে প্রপার্টিস অফ কার্ডিয়াক মাসল, আমি একটু আগে বলছিলাম মানে হচ্ছে কার্ডিয়াক মাসলের প্রপার্টিস আর হচ্ছে নার্ভ ফাইবারের প্রপার্টিস দুটো থেকে একটা আসে, এবং হচ্ছে তাহলে হচ্ছে ওটা আমাকে খেয়াল করতে হবে এটা কি কার্ডিয়াক ফাইবারের মানে প্রপার্টিস চাইছে, কার্ডিয়াক মাসলের প্রপার্টিস চাইছে নাকি নার্ভ ফাইবারের প্রপার্টিস চাইছে, ঠিক আছে। তাহলে এটা আমরা একটু খেয়াল করব। হ্যাঁ, তাহলে দেখো অক্লুশন হয় না, ওটো রেডনেসিটি আছে, সামেশন নাই, কন্ডাক্টিভিটি আছে, রিফ্লেক্টরি পিরিয়ড আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে এগুলো আমাকে মাথার মধ্যে রাখতে হবে। এখানে 7 থেকে 8টা মানে হচ্ছে কার্ডিয়াক মাসলের প্রপার্টিস আছে, সুন্দর করে পড়ে ফেলবা, ঠিক আছে। এগুলোতে কার্ডিয়াক ফাইবারের আর হচ্ছে নার্ভ ফাইবার এই দুইটা থেকে একটা মানে মানে অল্টারনেটিভ ওয়েতে আসে, ঠিক আছে। সেক্ষেত্রে খুব সুন্দর করে এগুলো পড়ে ফেলতে হবে। হ্যাঁ, এখানে হচ্ছে রেট অফ রেসপিরেশন ইজ ইনক্রিজ, মানে হচ্ছে ওই আগের কোশ্চেন হাই অ্যাটিটিউডে when pH is increased when plasma carbon dioxide during muscle exercise, ঠিক আছে। তাহলে হচ্ছে দেখো এটা হাই অ্যাটিটিউডে কি হবে, রেসপিরেশনটা বাড়বে, when respiration increase when pH is increased, তারপর হচ্ছে when plasma carbon dioxide is increased during muscle exercise, ঠিক আছে। তারপর হচ্ছে when pneumotactic center is stimulated, তাহলে হচ্ছে pneumotactic center স্টিমুলেশনের সাথে আমাদের রেসপিরেশনের কোনো সম্পর্ক নেই। এটা কোথায় থাকে বলে দিয়েছিলাম, পন্সে থাকে। হ্যাঁ, আর এই যে মেকানিজম গুলো আছে ওই একই মেকানিজম, ঠিক আছে। হাই অ্যাটিটিউডে গেলে অক্সিজেন কমবে, এটা হচ্ছে অক্সিজেন কমলে আমার হচ্ছে মানে হচ্ছে পিএইচটা হচ্ছে কি করবে, অক্সিজেন কমলে তাহলে হচ্ছে আমাদের পিএইচটা কমবে, ঠিক আছে। তাহলে কিভাবে কমবে, মাসল এক্সারসাইজ মানে হচ্ছে কিভাবে কমবে, যে একই মেকানিজম বারবার তো বলার আসলে হচ্ছে কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়বে, বাড়লে হচ্ছে কার্বনিক অ্যাসিডের মাত্রা বাড়বে, ঠিক আছে। এই একই মেকানিজম দেখো, কার্বনিক অ্যাসিডের মাত্রা বাড়লে পরে আবার কি আসবে, ঠিক আছে, হাইড্রোজেন আয়ন বাড়বে আর বাইকার্বনেট হবে SCO3 মাইনাস। তাহলে হচ্ছে হাইড্রোজেন আয়ন বাড়লে যদি এটা বাড়ে তাহলে পিএইচ কমবে। ঠিক আছে, তাহলে এই মেকানিজমটা হচ্ছে মানে মনে রাখবা সব সময়। এই মেকানিজম যদি মনে রাখো সেই ক্ষেত্রে আমাদের রেট অফ রেসপিরেশন ইজ ইনক্রিজ ডিক্রিজের ক্ষেত্রে মুখস্থ করে রাখা লাগবে না অ্যাটলিস্ট। হ্যাঁ, এটা একটা সহজ ওয়ে। আচ্ছা, কিডনি রেগুলেটস ওয়াটার ব্যালেন্স, এক্সিট আনওয়ান্টেড সাবস্টেন্স, কনভার্ট ইউরিয়া ইন আওয়ার বডি, রেগুলেটস ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন ইন দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড, রেগুলেটস অ্যাসিড বেস ব্যালেন্স, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা দেখি আনসারগুলো কি বলছে। ওয়াটার ব্যালেন্স তো ঠিক হবে, আনওয়ান্টেড ঠিক হবে, তারপর হচ্ছে কনভার্ট ইউরিয়া ইন আওয়ার বডি, এটা হচ্ছে ইউরিয়াকে কনভার্ট করে না, ঠিক আছে। রেগুলেট ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশনও মেনটেন করবে না, রেগুলেট অ্যাসিড বেস ব্যালেন্স মানে হচ্ছে তোমার হচ্ছে এটার সাথে হচ্ছে কিডনির সাথে কোনো সম্পর্কিত না। হ্যাঁ, তাহলে হচ্ছে এই আনসারগুলো এখান থেকে নিয়ে নেব, আগে তো বলেই দিলাম। তারপর হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস ইনক্লুড, এই যে দেখো আমরা হচ্ছে প্রথম মানে একদম প্রথম কোশ্চেনের মধ্যে মনে আছে কিনা যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট আমরা পড়ছিলাম, তাই না। তাহলে যদি হচ্ছে আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে কি কি ছিল, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে কি ছিল, কো ট্রান্সপোর্ট আর একটা হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট। তাহলে হচ্ছে দেখো ডিফিউশন তো আসবে না, অসমোসিসও আসবে না, ঠিক আছে। কো ট্রান্সপোর্ট, কাউন্টার ট্রান্সপোর্ট, সোডিয়াম পটাশিয়াম পাম্প, তাহলে সব আসবে। হ্যাঁ, তাহলে হচ্ছে ওই যে মেমব্রেন ট্রান্সপোর্টের যে ক্লাসিফিকেশন, ঠিক আছে, মেমব্রেন ট্রান্সপোর্টের ক্লাসিফিকেশন মুখস্থ মানে করে ফেলতে হবে। এটা হচ্ছে একটা ইনফিনিটি স্টার কোশ্চেন। হ্যাঁ, যতবার তোমার লাগবে ততবার আছে, এবং হচ্ছে ওটা সহ ডিফারেন্স সহ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট, তারপর হচ্ছে ডিফিউশন আর একটা হচ্ছে অসমোসিস। হ্যাঁ, এইগুলোর মানে হচ্ছে বারবার পড়তে হবে এবং বারবার মনে রাখতে হবে, কারণ একটা কোশ্চেন এরকম ভাবে দিছে তুমি পরীক্ষা হলে দেখবে যে আরেকটা কোশ্চেন আসছে, তখন কিন্তু তুমি বিপদে পড়ে যাবা, ঠিক আছে। এখন আসলে যে ব্লাড ক্লটিং ফ্যাক্টর আর, ঠিক আছে, আমাদের হচ্ছে ব্লাড ক্লটিং ফ্যাক্টর হচ্ছে আমাদের কতটা আছে, 13টা ব্লাড ক্লটিং ফ্যাক্টর আছে, তাই না। আমরা হচ্ছে জানি ফিব্রিনোজেন, প্রথমবিন, টিস্যু ফ্যাক্টর, ক্যালসিয়াম ফ্যাক্টর, ঠিক আছে, এগুলো আছে না। তো এইগুলো যেগুলো আছে ব্লাড ক্লটিং ফ্যাক্টর যে 13টা, এগুলো একবারে মানে কোনটা কত নাম্বার সহ, ঠিক আছে, 8 নাম্বার কোনটা, 10 নাম্বার কোনটা, 9 নাম্বার কোনটা, এগুলো তোমাকে একদম মানে মুখস্থ করতে হবে। হ্যাঁ, এটাও কিন্তু একটা ইনফিনিটি স্টার কোশ্চেন। হ্যাঁ, তাহলে সে অ্যালবুমিন কি ছিল, অ্যালবুমিন ছিল না, গ্লোবিউলিন ছিল না, ফিব্রিনোজেন ছিল, ক্যালসিয়াম আয়ন ছিল, সোডিয়াম আয়ন আবার নাই, ঠিক আছে। তোমাকে প্যাচ লাগাবে কিন্তু ক্যালসিয়াম আয়ন আর সোডিয়াম আয়ন দিয়ে, ঠিক আছে। তাহলে ফিব্রিনোজেন ছিল 1 নাম্বার,
ক্যালসিয়াম আয়ন ছিল 4 নাম্বার, ঠিক আছে। তাহলে এসে 1 আর 4 হচ্ছে, তাহলে সিডি ট্রু হবে, বাকি সব কয়টা ফলস হবে। এবং হচ্ছে বাকি যে 13টা আছে এখানে কিন্তু দেওয়া আছে মাত্র 2টা, ঠিক আছে, আরো 11টা কিন্তু বাকি আছে, ঠিক আছে। ওই 11টা সুন্দর করে মুখস্থ করতে হবে। হ্যাঁ, ব্লাড ক্লটিং ফ্যাক্টর বলতে কি, যেগুলো নাকি ব্লাড ক্লট করতে আমাকে সাহায্য করে, ঠিক আছে। এগুলো না থাকলে আমাদের হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার থাকতো, এগুলোকে বলে ক্লটিং ফ্যাক্টর। হ্যাঁ, আচ্ছা, স্যালাইভা, ঠিক আছে। স্যালাইভা মানে হচ্ছে আমাদের জানো যে হচ্ছে স্যালাইভাটা হচ্ছে আমাদের মুখ থেকে, মানে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে আসে, ঠিক না। আচ্ছা, তাহলে স্যালাইভারি গ্ল্যান্ড আমাদের কি কি আছে? প্যারোটিড গ্ল্যান্ড আছে, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড আছে, আর সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড আছে। তাহলে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড টোটাল কয়টা? 3টা। একটা হচ্ছে প্যারোটিড, সাবলিঙ্গুয়াল, আর একটা হচ্ছে সাবমেন্ডিবুলার। তো ওইখান থেকে যে সিক্রেশন গুলো হয়, কোনোটা হচ্ছে মিউকাস সিক্রেশন করে, কোনোটা সেরাস সিক্রেশন করে, এবং কোনোটা মিউকাস এবং সেরাস সিক্রেশন করে। তাহলে এই সিক্রেশনের মাধ্যমে আমাদেরকে মানে মুখটা হচ্ছে ড্রাই হয়ে যায় না, তাহলে ময়েস্ট রাখে, ঠিক আছে। একটা কোশ্চেন গেল। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ নামে একটা হরমোন, মানে আছে তোমার আমাদের এনজাইম আছে, যেটা নাকি ইনিশিয়েশন করে মানে আমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজমটা, ঠিক আছে। তাহলে ডাইজেশন, কার্বোহাইড্রেট ডাইজেশন আমাদের কোথায় থেকে শুরু হয়? মুখ থেকে শুরু হয়। আর প্রোটিন ডাইজেশন কোথায় থেকে শুরু হয়? স্টমাক থেকে শুরু হয়। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই দুইটা স্ট্রিম কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ থাকে, কি থাকে? স্যালাইভারি আলফা অ্যামাইলেজ, ঠিক আছে। তাহলে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ কোথায় থাকে? এটার কাজ কি? এটা হচ্ছে কার্বোহাইড্রেট ডাইজেশন, ঠিক আছে। ডাইজেশনে আমাকে হেল্প করে। তাহলে কার্বোহাইড্রেট ডাইজেশনের জন্য আমাদেরকে হেল্প করে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ হরমোন, সরি এনজাইম। তাহলে কিপস মাউথ ময়েস্ট মানে হচ্ছে আমাদের মানে ড্রাই হয়ে যায় না, ঠিক আছে। তাহলে ট্রু হবে, ঠিক আছে। তারপর হচ্ছে হেল্প ইন স্পিচ, যদি আমাদের হচ্ছে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ যদি থাকে, তাহলে আমরা স্পিচ, মুখ শুকায় গেলে আমরা কথা বলতে পারি, ঠিক আছে, কথা বলতে সমস্যা। হেল্পস ইন ডাইজেশন অফ প্রোটিন, খেয়াল করতে হবে, ঠিক আছে। হেল্পস ইন ডাইজেশন অফ প্রোটিন, তাহলে হচ্ছে আমাদের প্রোটিন ডাইজেশন যেগুলো আছে এগুলো কিন্তু মুখে শুরু হয় না, আমাদের কি হয়? কার্বোহাইড্রেট মেটাবলিজমটা মুখে শুরু হয়। যেমন হচ্ছে কার্বোহাইড্রেট মধ্যে মানে গ্লুকোজ যেগুলো আছে এগুলো কোথা থেকে হবে? কারণ কি? কারণ মুখের মধ্যে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ আছে, এটা হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজম হেল্প করে। তাহলে প্রোটিন যেহেতু লেখা, এটাকে ক্রস দিয়ে দিতে হবে, হ্যাজ নো ডাইজেস্টিভ ফাংশন, ঠিক আছে। কারণ ডাইজেস্টিভ ফাংশন তো আছে, ঠিক আছে। যে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ মানে কার্বোহাইড্রেট মেটাবলিজমে হেল্প করতেছে, তাহলে এটাও রং হবে, ঠিক আছে। হেল্পস ইন টেস্ট, ঠিক আছে। তাহলে টেস্টের সাথে আমার মনে হয় এটার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। তারপরে দেখি আনসারটা কি বলছে ওরা, ও সরি, টেস্টের সাথে এটা হচ্ছে ওরা বলতেছে যে বইয়ের সম্পর্ক আছে। হ্যাঁ, তাহলে টেস্ট বারটাও মানে আছে। তাহলে কিপ দ্য মাউথ ময়েস্ট, হেল্পস ইন স্পিচ, তাহলে হচ্ছে আমাদের স্পিচে সাহায্য করে। তারপর সে হেল্পস ইন টেস্ট, ঠিক আছে। আর এখানে কি হবে? কার্বোহাইড্রেট মেটাবলিজম শুরু হবে। হ্যাঁ, এবং হচ্ছে কেন? স্যালাইভারি আলফা অ্যামাইলেজ থাকার কারণে। এখন আসো যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডার, এই যে একই কথা, হাইপোথ্যালামাস, অ্যান্টেরিয়র পিটুইটারি, থাইরয়েড, স্টমাক হবে না, কিডনিও হবে না। রিসেপ্টর ফর ভিশন, ঠিক আছে, বলে দিছি না, সব বাদ, ঠিক আছে। কি হবে? শুধু কোনস আর হচ্ছে রড। তারপরে কি বলছে? দ্য সাবস্টেন্স দ্যাট আর কমপ্লিটলি অ্যাবজর্ব বাই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। আমরা নেফ্রনের পার্টস গুলোর মধ্যে কি পাইছিলাম? নেফ্রনসের পার্টস এর মধ্যে পাইছিলাম মানে আছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, অ্যাসেন্ডিং গ্লিম, ডিসেন্ডিং গ্লিম, তারপর হচ্ছে আমাদের হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুল, কালেক্টিং ডাক্ট, কালেক্টিং টিউবুল, এগুলো আছে না। এর মধ্যে একটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, মানে নেফ্রনের কি ফাংশনাল এন্ড স্ট্রাকচারাল ইউনিট অফ কিডনি, তাই না। তাহলে ওটার হচ্ছে একটা পার্ট হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কোন কোন পোরশন গুলো কমপ্লিটলি রিঅ্যাবজর্ব হয়, এটা হচ্ছে এই কোশ্চেনের মানে আমাদের কোশ্চেনটা। তো কমপ্লিটলি রিঅ্যাবজর্ব হয় গ্লুকোজ, তারপর হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিড আর হচ্ছে ভিটামিন। তাহলে এই তিনটা জিনিস হচ্ছে কমপ্লিটলি অ্যাবজর্ব হয়, ঠিক আছে। সোডিয়াম আয়ন আর হচ্ছে ক্যালসিয়াম আয়ন হয় না। তাহলে হচ্ছে এটা মানে মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, এখানে যতই বুঝে পড়বা ততই মানে হচ্ছে সমস্যা তৈরি হবে। হ্যাঁ, বুঝেও পড়তে হবে কিছুটা, আর হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে এটা মানে আসলে মানে বুঝে পড়লে পরীক্ষার হলে আনসার করাটা এটার জন্য খুব টাফ, ঠিক আছে। তাহলে হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড আর হচ্ছে ভিটামিন, এই তিনটা হচ্ছে কমপ্লিটলি রিঅ্যাবজর্ব হবে। কি?
গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড আর হচ্ছে ভিটামিন। ঠিক আছে, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন এরকম ভাবে মনে রাখবা। স্পেশাল রিফ্লেক্সেস আর, ঠিক আছে, তাহলে স্পেশাল রিফ্লেক্সেস এর মধ্যে হচ্ছে অ্যাবডোমিনাল রিফ্লেক্স আছে, প্ল্যান্টার আছে, রাইট মানে তারপর হচ্ছে বাইসেপস মানে জার্ক আছে। ঠিক আছে, এই তিনটা হচ্ছে ট্রু বলছে। হ্যাঁ, এগুলো হচ্ছে মুখস্থ করে ফেলতে হবে। অ্যাবনর্মাল ইউরিনারি কনস্টিটিউট ইনক্লুডস, যে অ্যাবনর্মাল তো বলছি মানে অ্যালবুমিন, অ্যামোনিয়া, তার হচ্ছে এটা হচ্ছে, ঠিক আছে, এইটা দুটো মানে থাকবে নরমালি, আর হচ্ছে গ্লুকোজ, মানে আগে রিপিট কোশ্চেন হয়েছে। হ্যাঁ, হরমোন রেগুলার স্পারমাটোজেনেসিস আর, ঠিক আছে, তাহলে হচ্ছে কোন কোন হরমোন স্পারমাটোজেনেসিসকে রেগুলেট করে, ঠিক না? তাহলে হচ্ছে এই হরমোন দুটার নাম হচ্ছে মুখস্থ করে ফেলবা। এখানে দুটো হরমোন আছে, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন আর হচ্ছে টেস্টোস্টেরন হরমোন, এই দুটো হচ্ছে রেগুলেট করে। হ্যাঁ, আর বিস্তারিত বুঝতে গেলে স্পারমাটোজেনেসিসের যে আমাদের স্টেপগুলো আছে, স্টেপগুলো সুন্দর করে একটু পড়বা, প্যাথোফিজিওলজিটা। হ্যাঁ, ওভুলেশন অকার, ঠিক আছে, এই কোশ্চেনের আনসারও কিন্তু আগে আমরা দিয়ে দিছি। হ্যাঁ, ডিউরিং এলএস সুগার এটা কাটা যাবে, এটা ট্রু হবে। ডিউরিং প্রেগন্যান্সিতে বাদ, ডিউরিং মেনোপজে এটাও বাদ। ঠিক আছে, মেনোপজ মানে হচ্ছে একটা সময় যাওয়ার পরে আমাদের হচ্ছে মানে তোমার মেনস্ট্রুয়েশন পিরিয়ড যেটা বন্ধ হয়ে যায়, ওইরকম একটা প্রসেস। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের এটা যে একটু স্ট্রিম চেঞ্জ করে দিয়েছে, তাহলে ওটা হচ্ছে ফলস হবে। হ্যাঁ, আর বাকিগুলো ঠিক আছে। ইএসএফ কন্টেন লার্জ অ্যামাউন্ট এট, ঠিক আছে, এক্সট্রা সেলুলার ফ্লুইড আর বডি ফ্লুইডের মধ্যে কি আছে, একটা হচ্ছে এক্সট্রা সেলুলার, টোটাল বডি ফ্লুইড আমাদের কতটুকু আছে, 42 লিটারস আছে, এর মধ্যে এক্সট্রা সেলুলার ফ্লুইড আর একটা হচ্ছে ইন্টারসেলুলার ফ্লুইড, এরকম ভাবে ভাগ করা আছে। হ্যাঁ, তাহলে হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইডের মধ্যে কি কি ধরনের মানে আমাদের ইলেকট্রোলাইটস গুলো আছে, এটাই আমাকে চাইছে। তো হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড কন্টেন লার্জ অ্যামাউন্ট এট, ঠিক আছে, এখানে কি কি আছে মানে হচ্ছে সোডিয়াম বেশি থাকবে, ক্লোরাইড বেশি থাকবে, এখানে আছে পটাশিয়াম কিন্তু কম, ঠিক আছে, ম্যাগনেসিয়াম কম, বাইকার্বনেট কম, তাহলে হচ্ছে আমাদের সোডিয়াম আর হচ্ছে ক্লোরাইড এই দুইটার মাত্রাটা বেশি থাকবে। তাহলে এক্সট্রা সেলুলার ফ্লুইডের মধ্যে হচ্ছে আমাদের সোডিয়াম থাকবে আর একটা হচ্ছে ক্লোরাইড থাকবে। তাহলে এক্সট্রা সেলুলার ফ্লুইডে সোডিয়াম আর একটা হচ্ছে ক্লোরাইড, এই দুইটা থাকবে, আর বাকিগুলো আমাদের ফলস হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে ক্লাসিফিকেশনটা আমরা পড়ে নিব এখান থেকে। হ্যাঁ, বডি ফ্লুইড সহ, যে এক্সট্রা সেলুলার ফ্লুইড আর ইন্টারসেলুলার ফ্লুইড, টোটাল বডি ফ্লুইড হচ্ছে 42 লিটার, এক্সট্রা সেলুলার ফ্লুইড কতটুকু আছে, ইন্টারসেলুলার ফ্লুইড কতটুকু আছে, আবার ইন্টারসেলুলার মানে এক্সট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে হচ্ছে মানে যে ভাগগুলো আছে ওইগুলো প্রত্যেকটাই আমাকে মানে লিটার সহ মনে রাখতে হবে, কোনটা 11 লিটার, কোনটা 3 লিটার, কোনটা হচ্ছে 28 লিটার। ঠিক আছে, এটা হচ্ছে এখান থেকে সুন্দর করে পড়ে নিবা। আচ্ছা, রেসপিরেটরি রেট ইজ ইনক্রিজ, ঠিক আছে, আবার এই কোশ্চেনটাই আসছে, এই কোশ্চেনের আনসার আমরা আগে দিয়ে দিছি। একই রকম পজিটিভ ফিডব্যাক মেকানিজম is involved in, আচ্ছা, পজিটিভ ফিডব্যাক মেকানিজম আর হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম আর হচ্ছে হেমোস্টেসিস। আসলে জিনিসটা কি, হেমোস্টেসিস মানে হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিটাকে রান করানোর জন্য যে ইভেন্টগুলো, ওইটাকে বলে আমরা হোমোস্টেসিস, তাই না? এর মধ্যে হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। ঠিক আছে, তাহলে পজিটিভ ফিডব্যাক মেকানিজম হচ্ছে আমাদের মানে স্ট্রেংথ, ঠিক আছে, আর হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা হচ্ছে আমরা কি করি যে কিছু মানে মানে স্ট্রেংথ ইফেক্ট গুলো আর কি, আউটপুটটা কেমন হয়েছে ওইগুলো হচ্ছে দেখার জন্য। তো এগুলো হচ্ছে ডিপলি এত পড়ার দরকার নাই, তোমাকে যেটা নাকি লাগবে যে হচ্ছে ফিডব্যাক মেকানিজম গুলো থেকে পজিটিভ ফিডব্যাক মেকানিজমের এক্সাম্পল হচ্ছে 3টা, এর বাইরে যত কিছু কোশ্চেনে যখন পাবো পরীক্ষার সেন্টারে এগুলোকে নেগেটিভ মানে ফিডব্যাক মেকানিজম হিসেবে ট্রিট করতে হবে। তাহলে পজিটিভ ফিডব্যাক মেকানিজমের মধ্যে হচ্ছে ব্লাড ক্লটিং, চাইল্ড বার্থ আর জেনারেশন অফ নার্ভ ইম্পালস। ঠিক আছে, এই 3টা, ঠিক আছে, এক্সাম্পল কি চাইল্ড বার্থ আর হচ্ছে ব্লাড ক্লটিং ফ্যাক্টর, এই 3টা পজিটিভ ফিডব্যাক মেকানিজমের এক্সাম্পল। বাকি যত কিছু আছে সবকটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের এক্সাম্পল। তো পরীক্ষার মধ্যে সচরাচর এই কোশ্চেনটা দেয়। হ্যাঁ, তাহলে মানে এক্সাম্পল অফ পজিটিভ ফিডব্যাক মেকানিজম, এক্সাম্পল অফ নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। ঠিক আছে, এমসিকিউতে এই কোশ্চেনটা আসে আর রিটেনেও কিন্তু আসে। আচ্ছা, ফাংশন অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, আমাদের হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে 2 ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। রাইবোজোম লাগানো থাকলে হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর যদি রাইবোজোম না লাগানো থাকে ওটাকে আমরা বলি কি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হ্যাঁ, তাহলে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ফাংশনগুলো মুখস্থ করা লাগে। এটা সিনথেসিস অফ প্রোটিন, সিনথেসিস অফ লিপিড আর ডিটক্সিফাইং সাবস্টেন্স। ঠিক আছে, তাহলে এই 3টা হচ্ছে আমাদের ফাংশন আছে এবং হচ্ছে আরো অনেকগুলো ফাংশন আছে, বাট তোমাকে মানে লিপিড প্রোটিন এই 2টাই তৈরি করে, আর একটা হচ্ছে ডিটক্সিফাইং ফাংশন আছে, এগুলো হচ্ছে মেন।
আর এনভেলপ অফ ফরেন ম্যাটেরিয়ালস, প্রোডিউস অফ এনার্জি, এগুলো কিন্তু কাটা যাবে। হ্যাঁ, বাকি তিনটা হচ্ছে আমাদের ট্রু হবে। তাহলে মানে আলাদাভাবে আসতে পারে যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন কি, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন কি। হ্যাঁ, ওইগুলো একটু খেয়াল করতে হবে। আচ্ছা, হার্ট রেট ইজ অ্যাসিলারেটেড বাই, মানে হচ্ছে কি বলছে, মানে অ্যাসিলারেট মানে কি, হার্ট রেট কিসে বাড়ে কিসে কমে, ঠিক আছে, এরকম কোশ্চেন আসতে পারে না। তাহলে হার্ট রেট কিসে বাড়বে, আমি এক্সারসাইজ করলে তো হার্ট রেট বাড়বে। হ্যাঁ, তারপর হচ্ছে কি হবে, ইন্সপাইরেশন, আমি হচ্ছে শ্বাস নিলে হার্ট রেট বাড়বে। হাইপোক্সিয়া মানে অক্সিজেন কমে গেলে, অক্সিজেন কমের সাথে হার্ট রেটের কোনো সম্পর্ক নাই। যদি আমার ফিভার আসে, তারপর সে ফেয়ার, তারপর সে এক্সপাইরেশন, ঠিক আছে, এক্সপাইরেশনের সাথেও আমার কোনো হার্ট রেটের সম্পর্ক নাই। তাহলে হচ্ছে আমাদের কি আছে, ইন্সপাইরেশনের সাথে আছে, মানে আমি শ্বাস নিলে ওটার সাথে সম্পর্কিত আছে, কিন্তু শ্বাস যখন আমি ছেড়ে দিব ওটার সাথে কোনো সম্পর্কিত নেই। তাহলে এটা ট্রু হবে। হাইপোক্সিয়ার সাথে কোনো কিছু নাই, ফিভারের সাথে সম্পর্কিত ফেয়ার, আর একটা হচ্ছে তোমার হচ্ছে এক্সপাইরেশন। এখানে হার্ট রেট ইজ অ্যাসিলারেটেড, ফেয়ার যেটা এটা আছে ট্রু দিবা, ঠিক আছে, এটা হচ্ছে আনসারটা ভুল আছে, ঠিক আছে। ফেয়ার, এনজাইটি, এগুলোতে হচ্ছে আমাদের কি হার্ট রেট বেড়ে যাবে, ঠিক আছে। তো এটা মাথার মধ্যে রাখা লাগবে। তো প্রপার্টিস অফ কার্ডিয়াক মাসল একই কোশ্চেন, ঠিক আছে, একই আনসার, ঠিক আছে। তাহলে সে প্রপার্টিস অফ মানে আছে তোমার কার্ডিয়াক মাসলের আনসারটা একই রকম আসবে। হ্যাঁ, তাহলে তারপর হচ্ছে সুপারফিশিয়াল রিফ্লেক্স গুলো, এটা হচ্ছে আমরা আগে পড়ছি কি কি আছে, ঠিক আছে। অ্যাবডোমিনাল রিফ্লেক্স আছে, প্ল্যান্টার রিফ্লেক্স আছে, বাইসেপস রিফ্লেক্স আছে, মানে হচ্ছে এই সুপারফিশিয়াল রিফ্লেক্স, তারপর হচ্ছে স্পেশাল রিফ্লেক্স। হ্যাঁ, এইগুলো হচ্ছে একদম মানে মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, এগুলো পরীক্ষার হলে বোঝারও কোনো কিছু নাই, বা হচ্ছে বুঝলেও দেখা যাবে যে হচ্ছে আনসার করতে পারতেছো না। হ্যাঁ, তাহলে সেগুলো সুন্দর করে মুখস্থ ছাড়া কোনো গতি নাই। আচ্ছা, এক্সেসিভ গ্রোথ হরমোন সিক্রেশন কজেস, মানে হচ্ছে গ্রোথ হরমোনের জন্য আসলে আমাদের কি কি ধরনের রোগ হইতে পারে, ওটাকে বলছে হচ্ছে আমাদের মানে এখানে ড্রফিজম, ক্রিয়েটিনিজম, জাইগেন্টিজম, অ্যাক্রোমেগালি, কোশিং সিনড্রোম। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের প্রথম তিনটা হওয়ার সম্ভাবনা, লাস্টের তিনটা হওয়ার সম্ভাবনা বেশি। ড্রফিজমও হবে না, ক্রিয়েটিনিজমও হবে না, জাইগেন্টিজম, অ্যাক্রোমেগালি আর কোশিং সিনড্রোম, ঠিক আছে। এইগুলোর হচ্ছে ফিচার তোমাদের হচ্ছে মেইন রিটেন পরীক্ষায় কিন্তু দেয়, বিশেষ করে জাইগেন্টিজম আর হচ্ছে অ্যাক্রোমেগালি, ঠিক আছে। আর ক্রিয়েটিনিজম হচ্ছে যদি বলে যে চাইল্ডের, মানে ক্রিয়েটিনিজম কিসের জন্য হচ্ছে, মানে ক্রিয়েটিনিজম হচ্ছে তোমার হচ্ছে থাইরয়েড হরমোনের জন্য। হ্যাঁ, থাইরয়েড হরমোন ইন চাইল্ড, থাইরয়েড হরমোন ডিফিসিয়েন্সিতে হয় বাচ্চাদের, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের মানে মুখস্থ রাখা লাগবে যে কোনটা বাড়লে কি হয় এবং কোনটা কমলে কি হয়। হ্যাঁ, আচ্ছা, পিউবার্টি ইনভলভ, ঠিক আছে, থ্যালার্কি, এন্ড্রেনার্কি, তারপর মেনার্কি, ঠিক আছে, আর ডিক্রিজ গোনাডোট্রপিন রিলিজিং হরমোন লেভেল আর ডিক্রিজ ইস্ট্রোজেন। লাস্টের দুইটা ফলস হওয়ার সম্ভাবনা বেশি। হয় তাহলে থ্যালার্কি, এন্ড্রেনার্কি আর মেনার্কি, মানে এই তিনটা হচ্ছে স্টেপ, মানে এগুলো হচ্ছে স্টেপ যা হচ্ছে পিউবার্টি ইনভলভস, মানে পিউবার্টিতে আমাদের কি কি ধরনের ইনভলভমেন্ট আছে। হ্যাঁ, এই স্টেপগুলো হচ্ছে মুখস্থ করবা। এখানে হচ্ছে মানে কোনো কিছু নাই বোঝার তেমন। গোল অফ রেসপিরেশন ইন গোল অফ রেসপিরেশন ইজ টু, ঠিক আছে, প্রোভাইড অক্সিজেন টু দ্য টিস্যু। আচ্ছা, প্রোভাইড কার্বন ডাইঅক্সাইড টু দ্য টিস্যু। তাহলে হচ্ছে এখানে গোল কি, মানে আমরা যে রেসপিরেশন নিচ্ছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটার গোল কি? গোল তো একটাই, যে কার্বন ডাইঅক্সাইড আমরা বের করে দিব, অক্সিজেন হচ্ছে মানে আমাদের শরীরে ঢুকবে, তাই না, টিস্যুতে যাবে। তারপর মানে আর কি হইতে পারে, আর হইতে পারে যে মেইনটেইন ব্লাড প্রেশার, রিমুভাল অফ কার্বন ডাইঅক্সাইড, তারপর মেইনটেইন অ্যাসিড বেস ব্যালেন্স, যেটা আছে এটা। তাহলে হচ্ছে প্রোভাইড অক্সিজেন টু দ্য টিস্যু, এটা ট্রু হওয়ার সম্ভাবনা বেশি। মানে হচ্ছে প্রোভাইড কার্বন ডাইঅক্সাইড টু দ্য টিস্যু, এটা ফলস হবে। এটা হচ্ছে রিমুভ করবে, রিমুভ কার্বন ডাইঅক্সাইড, মেইনটেইন ব্লাড প্রেশার, আর একটা হচ্ছে মেইনটেইন অ্যাসিড বেস ব্যালেন্স, ঠিক আছে। তাহলে হচ্ছে এগুলো হচ্ছে আনসার হওয়ার সম্ভাবনা দেখি আমরা। ঠিক আছে, প্রোভাইড অক্সিজেন টু দ্য টিস্যু, এটা ফলস হবে। রিমুভ কার্বন ডাইঅক্সাইড, তারপর মেইনটেইন ব্লাড প্রেশার, আর হচ্ছে মেইনটেইন অ্যাসিড বেস ব্যালেন্স। অ্যাসিড বেস ব্যালেন্স কিভাবে মেইনটেইন হয় এটা সুন্দর করে বলা আছে। তারপর বডি হিট ইজ লস্ট বাই, ঠিক আছে, রেডিয়েশনের মাধ্যমে কিন্তু আমাদের বডি হিট লস্ট হয়। হ্যাঁ, এটা হচ্ছে সবাই ভুল করে। ইনক্রিজ রেসপিরেশন, অ্যানোরেক্সিয়া, ফুড ইনটেক, মাসকুলার অ্যাক্টিভিটি। তাহলে হচ্ছে দেখো, রেডিয়েশনের মাধ্যমে আমাদের হয় ইনক্রিজ রেসপিরেশন, মানে আমাদের যদি বডির যদি হচ্ছে হিট লস হয়, মানে যদি না হইতো তাহলে সে হিট স্ট্রোক হয়ে যেত। তাহলে সে রেসপিরেশনের মাধ্যমে হইতেছে। অ্যানোরেক্সিয়া ফুড ইনটেকের সাথে কোনো সম্পর্ক নেই, মাসকুলার অ্যাক্টিভিটির সাথে সম্পর্ক নেই। হ্যাঁ,
তাহলে রেডিয়েশন আর হচ্ছে ইনক্রিজ রেসপিরেশন, এই দুইটা জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে রেডিয়েশনটা সবাই ফলস দেয়, হ্যাঁ এটা কিন্তু ট্রু হবে। দ্য কোনস ইন আই, ঠিক আছে, মানে হচ্ছে আমাদের হচ্ছে রড সেল আর কোন সেল ছিল না, মানে আমাদের চোখের রড সেল আর হচ্ছে কোন সেলের মধ্যে মানে হচ্ছে কোনস সম্পর্কে একটু ডিটেইলস জানতে চাইছে। হ্যাঁ মানে এটা হচ্ছে 3টা লেয়ার থাকবে, প্রথম মনে রাখবা পসিবলি হ্যাজ 3 লেয়ার আছে, ঠিক আছে। কন্টেন্ট আয়োডোস্পিন, ঠিক আছে, এটা আছে। আর একটা কি বলছে, আর কনসার্ন উইথ কালার ভিশন, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে কোন সেলে হচ্ছে ব্রাইট লাইট ভিশন বলছিলাম না, ঠিক আছে। তাহলে হচ্ছে ব্রাইট লাইটের সাথে ব্রাইট লাইট প্লাস হচ্ছে কালার ভিশন, ঠিক আছে। এই দুইটার সাথে আমাদের কোন সেলের সম্পর্কিত, ঠিক আছে। আর নট কনসার্ন উইথ ভিজুয়াল একুইটি, হ্যাঁ এটা হচ্ছে ভিজুয়াল একুইটি হচ্ছে সাথে কনসার্ন, মানে এখন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ভিজুয়াল একুইটি। হ্যাঁ ভিজুয়াল একুইটি মানে হচ্ছে অ্যাবিলিটি অফ দ্য আই টু সি দ্য অবজেক্ট, মানে কি, মানে তোমার চোখের যে মানে মানে যে অ্যাপারেটাস গুলো আছে বা মাসল গুলো আছে এগুলোকে ছোট বা বড় করে মানে কোনো একটা বস্তু মানে ক্লিয়ারলি দেখার যে ক্ষমতা, ওটাকে বলি আমরা হচ্ছে ভিজুয়াল অ্যাকুইটি, ঠিক আছে। তাহলে হচ্ছে কোন সেল তাহলে হচ্ছে ভিজুয়াল অ্যাকুইটির সাথে সম্পর্ক থাকবে না কেন, আর নট কনসার্ন উইথ ভিজুয়াল অ্যাকুইটি, তাহলে তার মানে হচ্ছে ভিজুয়াল অ্যাকুইটির সাথে এটা সম্পর্কিত। মানে তাহলে ভিজুয়াল অ্যাকুইটি বলছে কি, ইট ইজ দ্য অ্যাবিলিটি অফ দ্য আই টু সি দ্য অবজেক্ট বাই মানে হচ্ছে তোমার হচ্ছে মানে কম্প্রেস আর হচ্ছে মানে ডাইলেট করে চোখের যে অ্যাপারেটাস গুলো আছে এগুলো ডাইলেট বা মানে কম্প্রেস করে আমাদের স্পষ্টভাবে দেখার যে ক্ষমতা, ওইটাকেই বলি আমরা হচ্ছে মানে ভিজুয়াল অ্যাকুইটি। তাহলে ভিজুয়াল অ্যাকুইটির সাথে কোন সেলের সম্পর্ক আছে, ঠিক আছে। তাহলে এটা ফলস হবে। হ্যাঁ তাহলে এই জিনিসগুলো মানে এখান থেকে একটু দেখে নিবা। আচ্ছা, সাইট অফ আরবিসি প্রোডাকশন আর, ঠিক আছে। তাহলে আরবিসি কোথায় কোথায় প্রোডাকশন হবে, রেড ব্লাড সেল আমরা বলছিলাম, ঠিক আছে। রেড ব্লাড সেল হচ্ছে রেড বোন মেরু থেকে আসবে, তাহলে রেড বোন মেরু হচ্ছে জন্মের আগে থাকবে হচ্ছে ইয়ক সেল থেকে, আর জন্মের পরে হচ্ছে মানে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে মানে বোন মেরু থেকে আসে, তাই না, রেড বোন মেরু থেকে আসে। আর রেড বোন মেরু গুলো কোথায় পাওয়া যায় সারা জীবন, স্টার্নামে পাওয়া যায়, রিপসে পাওয়া যায়, ঠিক আছে। ভার্টিব্রাল যে বডি আছে ওখানেও পাওয়া যায়। তারপর হচ্ছে আমাদের হচ্ছে লং বোন যেগুলো আছে ওই লং বোন গুলোর যে আপার এন্ড আর হচ্ছে লোয়ার এন্ড গুলোতে পাওয়া যায়। আর একটা হচ্ছে আমাদের আছে হচ্ছে তোমার যেগুলো হচ্ছে মেমব্রেনাস ওসিফিকেশন যেগুলো হয় মানে হচ্ছে যেমন স্কাল বোন গুলোতেও আমরা মানে হচ্ছে রেড বোন মেরু পাই, ঠিক আছে। তাহলে হচ্ছে এই জিনিসগুলো মাথার মধ্যে রাখতে হবে। তাহলে ইয়ক সেল আর হচ্ছে বোন মেরু লিম্ফ নোড থেকে পাই না, থাইরয়েড গ্ল্যান্ড থেকেও পাই না, স্টমাক থেকেও পাই না, তাহলে ইয়ক সেল আর একটা হচ্ছে বোন মেরু হবে আনসার। হ্যাঁ আচ্ছা, platelet do not have nucleus, have role in blood coagulation, liberate immunoglobulin, liberate 5-hydroxytryptamine, আচ্ছা, are not necessary for clot detection, ঠিক আছে। দেখি আনসারগুলো কি বলছে। আমাদের কোয়াগুলেশনে তো অবশ্যই হেল্প করবে। এটা হচ্ছে আর মানে প্লেটলেটের কোনো ধরনের কোনো নিউক্লিয়াস নাই। হ্যাভ রুল ইন ব্লাড কোয়াগুলেশন, ব্লাড কোয়াগুলেশন তো রুল আছে, ঠিক আছে, কারণ অ্যান্টিথ্রম্বিন 3 যেটা ফিব্রিনোজেন অ্যান্টিকোয়াগুলেন্টটা হচ্ছে কই থেকে আসবে, প্লেটলেট থেকে আসবে। লিবারেট ইমিউনোগ্লোবুলিন মানে হচ্ছে ইমিউনোগ্লোবুলিনকে লিবারেশন করা মানে হচ্ছে ভাগ করায় সাহায্য করে। লিবারেট হাইড্রোক্সিট্রাইপ্টোফেনামিন এগুলোতে রুল নাই। আর নট নেসেসারি ফর ক্লট রিডাকশন, ঠিক আছে। এই দুইটা ফলস আর বাকি তিনটা হচ্ছে ট্রু হবে, এটা একটু মাথার মধ্যে রাখবা। হ্যাঁ তারপর হচ্ছে এসেনশিয়াল ব্লাড ক্লটিং ফ্যাক্টর, ঠিক আছে। এই যে আমি বলছিলাম যে ব্লাড ক্লটিং ফ্যাক্টর প্রথমে বলে নিয়েছি 13টা কিন্তু আছে। হ্যাঁ 13টার মধ্যে আমাদের 7টা, ঠিক আছে, মানে ব্লাড ক্লটিং ফ্যাক্টর আছে যেগুলো নাকি এসেনশিয়াল ব্লাড ক্লটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো এখানে হচ্ছে এর মধ্যে কি আছে, প্রথম বিন তো হবেই, ফিব্রিনোজেন হবে, ক্যালসিয়াম আয়ন, ফিব্রিনোজেন, প্রথমবিন, ঠিক আছে। এই তিনটা এখানে দেওয়া আছে, ক্যালসিয়াম আয়ন, ফিব্রিনোজেন, প্রথমবিন, আর হিজম্যান ফ্যাক্টর আর ক্রিস্টমাস ফ্যাক্টর, ঠিক আছে। এগুলো কিন্তু হবে না, বাট বাকিগুলো কিন্তু এসেনশিয়াল যেগুলো আছে বাকিগুলো পড়তে হবে। হ্যাঁ এগুলো কিন্তু চেঞ্জ করে দিই, বাকিগুলো পড়তে হবে। হ্যাঁ বাকিগুলো পড়তে হবে। এটা একটা ইনফিনিটি স্টার কোশ্চেন, এরকম কোনো পরীক্ষা নাই যেটার মধ্যে থাকবে না এসেনশিয়াল ব্লাড ক্লটিং ফ্যাক্টর আর, ঠিক আছে। এখানে 3টা আছে আর বাকিগুলো পড়ে নিতে হবে। হ্যাঁ ফাংশন অফ কিডনি ইনক্লুডস, ঠিক আছে। এখানে দেখি কি বলছে, আমরা আগে যে পড়ছিলাম ফিল্টারিং অফ দ্য ব্লাড, ঠিক
ঠিক আছে, সিনথেসিস অফ ব্লাড সেল থেকে এখান থেকে তৈরি হবে না, ফলস হবে। গ্লুকোনেওজেনেসিস আফটার হেভি মিলস, এটাও হবে না। এলিমিনেশন অফ ফসফরিক অ্যাসিড, এটা ট্রু হবে। রেগুলেশন অফ কনসেন্ট্রেশন অফ সলিউট ইন দা বডি, ঠিক আছে। তাহলে হচ্ছে এখান থেকে মানে কিডনির যে ফাংশন আগের গুলো যেগুলো বলছে এগুলোর সাথে এখানে মানে আছে মিলেমিশে পড়ে নিবা। লার্জ ইন্টেস্টাইনের মধ্যে হচ্ছে absorb water 80%, secrete mucus, absorb lead and mercury, does not contain bacterial flora, synthesis of vitamin K। এখন স্মল ইন্টেস্টাইনের মানে মেইনলি হচ্ছে স্মল ইন্টেস্টাইনে তোমার হচ্ছে ডাইজেশন গুলো ম্যাক্সিমাম গুলোই হয়ে যায় স্মল ইন্টেস্টাইনে, হ্যাঁ, ডিউডেনাম, জিওজেনাম আর হচ্ছে আইলিয়াম এর মধ্যে, তাই না। আর লার্জ ইন্টেস্টাইনের মেইন ফাংশন কি ফিকাল ম্যাটেরিয়াল, মানে সে সলিড ফিকাল ম্যাটেরিয়াল তৈরি করে, ওখানে গবলেট সেল থেকে মিউকাস তৈরি হয়। এই মিউকাসটা হচ্ছে মানে দিয়ে যে আমাদের ওয়েস্ট প্রোডাক্ট বা ফিকাল প্রোডাক্ট যেগুলো আছে এগুলো বের হয়ে যায়, এটা হচ্ছে মেইন ফাংশন, হ্যাঁ। ওখানে কিছু অ্যাবজর্ব মানে সে ওয়াটার এন্ড ইলেকট্রোলাইট হচ্ছে মানে রিঅ্যাবজর্পশন হয়, ঠিক আছে। আর হচ্ছে তাহলে হচ্ছে এখন দেখি আমরা কি বলতেছে, দেখো অ্যাবজর্ব ওয়াটার 80%, বুঝছিলাম না। ওয়াটার মানে সে অ্যাবজর্পশন হয়। সিক্রেট মিউকাসটা কোথা থেকে আসবে, গবলেট সেল থেকে আসতেছে। অ্যাবজর্ব লেড এন্ড মার্কারি, এগুলো হবে না। ডাজ নট কন্টেন ব্যাকটেরিয়াল ফ্লোরা, মানে সে ব্যাকটেরিয়াল ফ্লোরা কিন্তু হোল অফ দা মানে গাটেই থাকে, হ্যাঁ। সিনথেসিস অফ ভিটামিন কে, ঠিক আছে। ভিটামিন কে কিন্তু এখান থেকে সিনথেসিস হবে না, ভিটামিন কে আসবে স্মল ইন্টেস্টাইন থেকে, হ্যাঁ। তাহলে এই তিনটা কাটা গেল আর দুইটা তাহলে হচ্ছে মানে ট্রু হবে। অ্যাবজর্ব ওয়াটার 80% আর সিক্রেট মিউকাস, ঠিক আছে। তাহলে সে মিউকাস সিক্রেশন করবে। মিউকাস কেন, কারণ হচ্ছে সলিড যে ফিকাল ম্যাটেরিয়াল আছে ওটা ওটা সামনে যেতে পারে, হ্যাঁ। আর অ্যাবজর্ব ওয়াটারের সাথে কিন্তু ইলেকট্রোলাইটসও মানে অ্যাবজর্ব হয়। তাহলে লার্জ ইন্টেস্টাইনের ফাংশনে মানে যখন কোনো কিছু থাকবে মাথার মধ্যে রাখা লাগবে, ওইখানে মেইনলি হচ্ছে সলিড যে ফিকাল ম্যাটেরিয়াল আছে বা হার্ড ফিকাল ম্যাটেরিয়াল তৈরি হবে মেইনলি, আর ওয়াটার আর একটা হচ্ছে ইলেকট্রোলাইট অ্যাবজর্পশনে হেল্প করবে, হ্যাঁ। তাহলে এবং হচ্ছে ওইখান থেকে গবলেট সেল বেশি থাকে, গবলেট সেল থেকে আমাদের মিউকাস সিক্রেশনটা আসে, হ্যাঁ। এবং হচ্ছে এই যে হার্ড যে স্টোলগুলো আছে তখন হচ্ছে সামনের দিকে যেতে পারে। আচ্ছা, লিভার ইজ দ্য প্রিন্সিপাল সাইট ফর, ঠিক আছে। দেখো লিভার ইজ দ্য প্রিন্সিপাল সাইট ফর সিনথেসিস অফ অ্যালবুমিন, ঠিক আছে। তাহলে হচ্ছে অ্যালবুমিন লিভার থেকে আসবে। তারপর হচ্ছে আমাদের আর কি আসবে, সিনথেসিস অফ আয়রন আসবে, ঠিক আছে। আর কোন কোন ক্ষেত্রে বলে যে ইরিথ্রোপয়েটিনও কিন্তু লিভার থেকে মানে সিনথেসিস হয়। তাহলে হচ্ছে কোথায় মানে ইরিথ্রোপয়েটিন আর একটা কোথা থেকে, মেইন সাইট হচ্ছে কিডনি আর সাবসিকুয়েন্ট সাইট হচ্ছে লিভার, হ্যাঁ, কোনো কোনো বইয়ে লেখা আছে। আর মেইনলি হচ্ছে প্লাজমা প্রোটিন, ঠিক আছে, যেমন হচ্ছে প্লাজমা অ্যালবুমিন, ঠিক আছে। তাহলে হচ্ছে লিভার থেকে অ্যালবুমিনের মানে মাত্রাটা হচ্ছে মানে বেশি তৈরি হবে। আর একটা কি বলছে, সিনথেসিস অফ আয়রন আর হচ্ছে অ্যালবুমিন হচ্ছে মেইনলি তৈরি হয়, ঠিক আছে। আর সিনথেসিস অফ প্লাজমা গ্লোবুলিন, সিনথেসিস অফ ভিটামিন সি আর সিনথেসিস অফ B12 এগুলো কোনোটাই আনসার হবে না, হ্যাঁ। তাহলে হচ্ছে এটা ট্রু হবে। তারপর হচ্ছে এই তিনটা ফলস আর হচ্ছে এটা, হ্যাঁ। আচ্ছা, ইন প্রোডাক্ট অফ ফ্যাট ডাইজেশন আর আমরা পড়ছিলাম ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে গ্লিসারল, সুক্রোজ, গ্লুকোজ আর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড হবে না। দ্য কিডনি সিক্রেট, ঠিক আছে। এখানে হচ্ছে কিডনি থেকে কি কি হরমোন সিক্রেশন এগুলো বলছে। তাহলে রেনিনটা সিক্রেশন হবে, গ্যাস্ট্রিন ভ্যাসোপ্রেসিন আসবে না, ইরিথ্রোপয়েটিন আসবে, 125 ডাইহাইড্রোক্সি মানে পলিক্যালসিফেরল, ঠিক আছে। এটা হচ্ছে 125 আসবে না, কিডনি থেকে আসবে 25 যদি থাকতো তাইলে হচ্ছে আমাদের মানে আনসারটা ট্রু হইতো, ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে রেনিন আসবে, গ্যাস্ট্রিন আসবে না, ভ্যাসোপ্রেসিন আসবে না, ইরিথ্রোপয়েটিন আসবে। ইরিথ্রোপয়েটিনে কিন্তু মেইন সাইট কিডনি, হ্যাঁ, মেইন সাইট হচ্ছে কিডনি। এজন্য হচ্ছে যখন নাকি ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে কিন্তু ইরিথ্রোপয়েটিন হরমোন দেওয়া হয়, হ্যাঁ, এবং হচ্ছে রোগীদের হিমোগ্লোবিনের মাত্রাটা কমে যায় এই ইরিথ্রোপয়েটিনের জন্য। তাহলে রেনিন আর ইরিথ্রোপয়েটিনটা আসবে আর বাকিগুলো ফলস হবে। প্লাজমা প্রোটিন আর, ঠিক আছে। প্লাজমা প্রোটিনের মধ্যে কি কি আছে, এখানে তিনটা আছে, গ্লোবিউলিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, ঠিক আছে। এগুলো হচ্ছে প্লাজমা প্রোটিন। প্লেটলেট আর লিম্ফোসাইট কিন্তু প্লাজমা প্রোটিন না, ঠিক আছে। তাহলে প্লাজমা প্রোটিনগুলো আমাকে মুখস্থ করতে হবে, প্লাজমা প্রোটিনের নামগুলো মুখস্থ করতে হবে, হ্যাঁ। প্লাসেন্টাল হরমোন আগে বলে দিছে। আচ্ছা, তাহলে হচ্ছে এই প্লাসেন্টাল হরমোনগুলো আগে বলা আছে। এখন কি কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা সেশনটা শেষ করতেছি, হ্যাঁ।
আর মানে সবাইকে মানে কষ্ট করে ক্লাস করার জন্য ধন্যবাদ। আশা করি আমাদের নেক্সট ক্লাসগুলো তোমরা সেরকম ভাবে পার্টিসিপেট করবে। হ্যাঁ, থ্যাংক ইউ।